যদি আমাকে তুমি মেনে নিতে না পারবে তাহলে তো আমাকে বিয়ে করার কোনো মানেই দেখছি না আমি। আমাকে ক্ষমা করবেন। আমি আব্বু আম্মু আর আমার গার্লফ্রেন্ডের উপরে রাগ করে আপনাকে বিয়ে করেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই নাই, বাট আব্বু ব্ল্যাকমেল করে আমাকে, যার কারণে রেগে বিয়েটা করছি। বাবা উপরে রাগ করে অন্য একটা মেয়েকে বিয়ে করে তাকে যদি বাসর রাতে বলো আমি তোমাকে বউ হিসেবে মানতে পারবো না, এইটা একটা মেয়ের জন্য কতটা কষ্টদায়ক হতে পারে ভেবে দেখছেন? আপনি কি একবার ভেবে দেখছেন আমার বয়স কি আর আপনার বয়স কি? একবার কি আপনার মাথায় আসে নাই আমি অল্প বয়সে ছেলেকে আমি কেন বিয়ে করছি? নির্লজ্জ মেয়ে একটা আপনি। অল্প বয়সী ছেলে দেখছেন আর বিয়ে করার জন্য লাফিয়ে পড়ছেন, তাই না? আরুষের কথা শুনে তিয়ার চোখের পানি যেন আর বাধা মানল না। তিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আরুষ রেগে ব্যালকনিতে চলে গেল। পকেট থেকে সিগারেট বের করে মুখে নিল। লাইটার খুঁজতে গিয়ে দেখে পকেটে লাইটার নাই। আরুষ রুমে গিয়ে দেখে তিয়া খাটের উপরে যেভাবে বসেছিল ঠিক সেইভাবে বসে থেকে গুনগুন করে কান্না করছে। আরুষ ওইদিকে নজর না দিয়ে ড্রয়ার থেকে লাইটার বের করে ব্যালকনিতে চলে গেল। আরুষ সিগারেট চালিয়ে ফুঁকতে লাগলো। অনেক রাত হলে আরুষ ঘুমাতে গিয়ে দেখে তিয়া ঘুমিয়ে গেছে। আরুষ বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলে দেখে তিয়া রুমে নাই। আরুষ উঠে বালিশ খাটের উপরে রেখে ওয়াশরুমে চলে গেল। গোসল করে আরুষ রুম থেকে বের হলো। সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। হঠাৎ করে একটা জায়গায় গিয়ে আরুষের চোখ আটকিয়ে গেল। আরুষ সিঁড়ি ভেঙে নিচে নেমে বলল, আম্মু, এইগুলা কি? কোনগুলো? ওনাকে দিয়ে বসার ঘর পরিষ্কার করাচ্ছ মানে? কাজের মেয়ে কোথায় গেছে? কাজের মেয়েকে বাদ দিয়ে দিয়েছি। কেন? ঘরের বউ থাকতে কাজের মেয়ে কি দরকার? আর তুই এত ঘরের ব্যাপারে এত নাক গলাচ্ছিস কেন? আচ্ছা আম্মু, কিছু টাকা দাও, ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। ওয়েট কর, আমি টাকা নিয়ে আসছি। আরুষের আম্মু রুমে চলে গেল। আরুষ সোফায় বসে থেকে তিয়ার দিকে একবার তাকালো। তারপর আবার চোখ সরিয়ে নিয়ে ফোন বের করে ফেসবুকিং করতে লাগলো। হঠাৎ করে আরুষ ওর বোনের কথা শুনে অবাক হয়ে গেল। ভাবি, এই জামা কাপড়গুলো ধুয়ে দিও তো। আচ্ছা তুমি রাখো, আমি এই কাজটা শেষ করে নেই। তিয়া ট্রি টেবিলের উপরে জামা কাপড় রেখে চলে গেল। আরুষের ফুপ্পি এসে তিয়াকে বলল, তিয়া শোন, আমি বাইরে যাচ্ছি, আমার রুমটা একটু পরিষ্কার করে দিস। তিয়া আরুষের ফুপ্পির কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও বলল না। আরুষের আম্মু টাকা নিয়ে এসেছে, আরুষের হাতে তুলে দিল। আরো শুনো, তুলির সাথে সম্পর্ক ভালো করে নিও। মেয়েটা সারা রাত কান্না করেছে। ওদের বাসায় গিয়ে যেভাবে হোক ওকে বুঝিয়ে ওকে নিয়ে ঘুরতে যাও। আমি কোথাও যেতে পারবো না। আমি আগেই ওকে বলেছিলাম আমার জেদিনা তুলতে, কিন্তু ওই আমার কথা শুনে নাই, উল্টা আমার জিদ তুলে দিল। এখন কান্না করতে থাক ওই। আরুষ দেখ, সবসময় জেদি রাগ ভালো না। তুই এভাবে তুলিকে কষ্ট দিতে পারিস না। দেখ, আমার বান্ধবী আমার সাথে অনেক ঝামেলা করেছে। দয়া করে তুই ওর সাথে এমন ব্যবহার করিস না যে আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাক। আমি পরে দেখে নিব। আরুষ আর আরুষের আম্মুর কথা শুনছিল। তিয়া অনেক কষ্টে নিজের চোখের পানি ধরে রাখলো। আরুষের আম্মু তিয়ার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, এভাবে তাকিয়েছো কেন? তাড়াতাড়ি কাজ শেষ করো, রান্না বসিয়ে দাও। তোমার শ্বশুর উঠে খাবার চাইবেন। তিয়া কিছু না বলে জামা কাপড় নিয়ে রুমে চলে গেল। আরুষ বাসা থেকে বের হয়ে সোজা ক্লাবে চলে গেল। সবার সাথে বসে ড্রিঙ্কস করতে লাগলো। রাকিব আরুষকে দেখে বলল, কিরে, তুই এত ড্রিঙ্কস করছিস কেন? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আব্বুর উপরে অনেক রাগ হচ্ছে। কেন, কি হয়েছে? আবার আঙ্কেলের সাথে তোর কি হলো? কিছু না। আচ্ছা, তোরা কখন রওনা দিবি? রাত 10টায় বের হব, তুই একটু তাড়াতাড়ি আসিস। আচ্ছা। এই, তুলিকে নিয়ে যাবি নাকি? জানি না, তুই ফোন দিয়ে বলিস। যদি যাই তো ভালো, না হইলে কিছুই করার নাই। ওর সাথে আবার কি হয়েছে নাকি? সারাদিন তো লেগে থাকে, সবসময় খালি সন্দেহ করবে। এত সন্দেহ করলে কার ভালো লাগে? একটা সময় যদি একটু ভালো করে কথা বলতো। সবসময় ঝগড়া, এত ঝগড়া করতে কার ভালো লাগে বলতো? আরুষ কথাগুলো বলে শেষ করতে না করতেই তুলি এসে সোজা আরুষের গালে থাপ্পড় বসিয়ে দিল। আরুষ রেগে গিয়ে তুলির গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তুলি ছিটকে গিয়ে পড়ল। তুলি গালে হাত দিয়ে কান্না করতে করতে বলল, আমাকে মারতে পারলে? এই দিনটাই দেখার বাকি ছিল।
আমাকে ভালোবাসো না বললেই তো পারো। আমার নামে কেন তোর নাম করে বেড়াচ্ছ? এই, তোর ন্যাকামি কান্না আমার সামনে করিস না। দয়া করে, তোর ন্যাকা কান্না আর দেখতে ইচ্ছে করছে না। ও, এখন আমার কান্না তোমার কাছে ন্যাকামি মনে হচ্ছে? হবে তো। আমাকে ভালোবাসলে তো আমার জিনিস ভালো লাগবে। এখন তো সুন্দরী বউ পেয়ে গেছো, এখন কি আমাকে আর তোমার ভালো লাগবে? আমি বুঝি, বুঝলে? চুপ কর, একদম ওকে টেনে নিয়ে আসবি না। আমি তোকে ভালোবাসি কিনা জানি না, বাট যদি ভালোবাসি তারপর তোর সাথে সম্পর্ক রাখা সম্ভব না। বাহ, আজ এই কথা এই দিনে যে দেখবো আমি আগেই জানতাম। দেখলি তো রাকিব, আমি বলেছিলাম না ও পরিবর্তন হবে? দেখলি, আর সেদিন চলে আসলো। হ্যাঁ, পরিবর্তন তো হবেই। তোর এই প্যারা আমি আর নিতে পারছি না। আমার মান সম্মান বলে কথা আছে। তোর এই সন্দেহ করা, যেখানে সেখানে ঠাস করে থাপ্পড় মারা, যখন ইচ্ছে সন্দেহ করে ব্লক করে দিবি, আবার পরে এসেছে ক্ষমা চাইবি। ভাই, এইসব আর নিতে পারছি না। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। আমি আর তোর প্যারা নিতে পারবো না। হ্যাঁ, এখন সব প্যারা তো লাগবে। প্রথম প্রথম আমার সব ভালো লাগতো, আর এখন আমার সব তো বিরক্তকর। আমি তো শুধু তোমাকে প্যারাই দিই, আমি তো তোমাকে ভালোবাসি না। একদম ঠিক বলছস। তুই আমাকে ভালোবাসস না। যদি ভালোবাসতি তাহলে কখনোই আমাকে সবার সামনে অপমান করতি না। সবসময় আমাকে আগলে রাখার চেষ্টা করতি। কিন্তু না, সব দিকে উল্টা এত প্যারা সহ্য করতে করতে আমি বড্ড ক্লান্ত। আর চুপ কর, তুই নেশার ঘরে কি যাতা বলছিস? তুলি প্লিজ, তুই ওর কথাই সিরিয়াস ভাবে নিস না। তুই তো জানোস আরুষ তোকে কত ভালোবাসে। চুপ কর, আমি সিরিয়াস ভাবে বলছি। আমি সত্যি আর ওকে মেনে নিতে পারছি না। ভালোবাসি বলে যে ও যা বলবে তাই করতে হবে, দুঃখিত। আর আমি পারবো না। আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছি। বাহ, আর কিছু বলার থাকলে বলে নাও। আরুষ কোনো কথা না বলে অন্যদিকে ঘুরে তাকালো। তুলি কান্না করতে করতে বলল, ওকে, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আর কোনোদিন আমার সামনে আসবি না। তোকে আমি আর দেখতে চাই না। তুই তোর মতো থাক, আমি আমার মতো। তুলি কথাটা বলে ড্রিঙ্কস করতে লাগলো আর বন্ধুদের সাথে নাচতে লাগলো। আরুষ রাগে দুটো চোখ লাল বর্ণ ধারণ করলো। রাকিব আরুষের হাত ধরতে যাবে, আরুষ এক ঝটকা দিয়ে সরিয়ে দিল। তুলি সবার সামনে রকিকে প্রপোজ করলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রকি আরুষের দিকে তাকালো একবার, তুলির দিকে তাকালো একবার। তুলি রকিকে বলল, ওইভাবে চারিদিকে দেখছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো। আমি তোমার ভালোবাসার মূল্য দিই নাই, তোমাকে সবসময় ইগনোর করে গেছি। আমি আজ বুঝতে পেরেছি তোমার ভালোবাসাটাই খাঁটি। আর মানুষ যে ভালোবাসা দেখায়, আসলে ওটা ভালোবাসা না, ওইটা হয়তো ভালো লাগা, যেটা কেটে গেছে। এখন আর আমাকে তার প্রয়োজন নেই। তুলি, তোমার মাথা ঠিক আছে? আরশ আমাকে মেরে ফেলবে। কেউ কিচ্ছু বলবে না। আমাদের ব্রেকআপ হয়ে গেছে, এখন আর ভয় পাওয়ার কিছু নাই। আমি নিজে তোমাকে প্রপোজ করলাম, তারপর অন্য কাউকে ভয় কেন পাচ্ছ? না মানে, আবার যদি তোমরা মিল হয়ে যাও? তুলি, আমার মন ভাঙতে এসেছো না? দয়া করে, তোমরা মিল ঠিক হবে, মাঝখানে শুধু আমি অপরাধী হয়ে যাব। তুমি এত ভয় কেন পাচ্ছ? আর কোনো কিছু ঠিক হবে না। আর ঠিক করতে চাইলেও আমি আর ঠিক করতে চাই না। তুমি কি আমার প্রপোজ একসেপ্ট করবে নাকি না? রকি ভয়ে ভয়ে তুলির প্রপোজ একসেপ্ট করে নিল। রকির ফ্রেন্ডসরা সবাই চিৎকার করতে লাগলো আনন্দে। আরুষ শুধু ওদের দিকে তাকিয়ে হাতে তালি দিতে লাগলো। তুলি আরুষকে দেখিয়ে রকিকে জড়িয়ে ধরে সবার সামনে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। আরুষ চোখ ছড়ালো না। তুলি আরুষদের দেখছে আর কিস করছে। আরুষ হাততালি দিতে লাগলো। রাকিব আরুষের কাঁধে হাত দিলে আরুষ রাকিবকে বলল, একটা কথা মনে রাখবি, পাহারা দিয়া মানুষ আটকানো যায়, মানুষ আটকায় মায়ায়, ভালোবাসায়। ভালো লাগা আর ভালোবাসার ভিতরে অনেক পার্থক্য। ভালো লাগা মানে কিছুদিনের জন্য, আর ভালোবাসাটা সারা জীবনের জন্য। যদি মানুষটা আমার না হয়ে অন্য কারো হয়ে যায়, তারপরও সেই মানুষটাকে ভালোবাসা যায়। কারণ মানুষটাকে আমরা ভালোবাসি, তাকে কাছে পাই বা না পাই, তার সুখ আমাদের অন্তরে বড় সুখ। হয়তো আমি বুঝতে পারছি না তুলি তোকে আসলে ভালোবাসছিল নাকি শুধু অভিনয় করেছে। শোন, আর একটা কথা বলি,
নিজে আমি যেমন আমার সাথে যে থাকবে আমিও তাকে সেই রকম ভাববো। মানে ঠিক বুঝলাম না। মানে এই ধর তুই একটা মেয়ের সাথে টাইম পাস করার জন্য রিলেশনে গেলি, সেখানে মেয়েটা তোকে সত্যি করে ভালোবাসলো, তার লাইফে তুই প্রথম ভালোবাসা, কিন্তু তুই তোকে সত্যি করে ভালোবাসোস না, ওকে ঠকাবি তুই নিজেও জানোস। তারপর ওর সাথে কথা বলতে বলতে এক সময় তুই না চাইতে ওকে তুই নিজের মতো ভাবতে লাগবি। হয়তো তোর মতো ওই মেয়েটাও অনেক ছেলের সাথে কথা বলে, তুই ওকে খুব প্যারা দিতে থাকলি, কিন্তু এই মেয়েটা তোর এইসব প্যারা কেয়ার হিসাবে নিল। কিন্তু দিন দিন প্যারার মাত্রা যখন বেড়ে যাবে, তোকে সহ্য করার মতো অবস্থায় তুই রাখলি না, তখন রাগের মাথায় একবার তোকে কড়া করে কথা বলবে, তুই তখন ওকে না বুঝে ব্লক করে দিবি সব দিক দিয়ে, আর অন্য মেয়েকে পটানোর তালে থাকবি। কিন্তু ওই মেয়েটা কিন্তু তা করবে না। ওই মেয়েটা তোর স্মৃতি নিয়ে চোখের পানি ফেলবে, আর নিজেকে অপরাধী ভাবে। এভাবে কথা না বলেও পারতাম। আরুষের চোখের কোণায় পানি জমে গেছে। রাকিব বুঝতে পেরে বলল, আরুষ, আমি জানি তুই বিরক্ত হয়ে, কিন্তু তুলি এমন করবে আমি ভাবতে পারছি না। আরুষ কিছু বলল না। তুলি আর রকির দিকে তাকিয়ে ওদের কাণ্ড দেখতে লাগলো। রকি তুলিকে বলল, জান, সবাই তো ঘুরতে যাব, তুমিও আমাদের সাথে চলো। তুলি আরুষের দিকে তাকিয়ে আবার রকির দিকে মিষ্টি করে হেসে গালে কিস করলো, গলা জড়িয়ে ধরে বলল, তুমি বলছো আর সেখানে আমি না গিয়ে থাকতে পারি? অবশ্যই যাব। ওকে জান, তাহলে তোমার নাম লিখে নিলাম। আজকে রাত 10টায় বের হব সবাই মিলে। তাই নাকি? জান, তাহলে তো আমার জামা কাপড় প্যাকিং করতে হবে। আমি তাহলে বাসায় যাই। আচ্ছা জান, তুমি আমার সাথে চলো না, আমি একা প্যাকিং করতে পারবো না। আচ্ছা চলো, আমিও করে দিব। তুলি রকির হাত ধরে আরুষের সামনে দিয়ে চলে গেল। আরুষের হাতে থাকা গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আরুষের হাতের ভিতরে বিঁধে গেল। রাকিব আরুষের হাত ধরে আরুষ পড়ল। আচ্ছা থাক, বাসায় যাব, আমারও ব্যাগ গোছাতে হবে। আরুষ বেশি ড্রিঙ্কস করাতে আরুষ হাঁটতে পারছিল না। রাকিব আরুষকে ধরে নিয়ে যেতে লাগলো। রাকিব আরুষকে নিয়ে আরুষের বাসায় চলে আসলো। রাকিব কলিং বেল বাজাতেই আরুষের আম্মু বলল, তিয়া, দেখো তো কে এসেছে। তিয়া আরুষের আম্মুর পা টিপে দিচ্ছিল। এমন সময় কলিং বেল বাজাতে তিয়া উঠে গিয়ে খুলে দিয়ে দেখে আরুষ মাতাল অবস্থায় রাকিবের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তিয়া আরুষকে দেখে বলল, ওনার কি হয়েছে? ওনার হাত তো দেখি রক্ত জমে গেছে। আপনকে আপনাকে চিনতে পারলাম না। তিয়া আরুষকে ধরলো। আরুষের আম্মু উঠে এসে দেখে আরুষ অচেতন হয়ে আছে। রাকিব, ওকে ভিতরে নিয়ে আসো। আন্টি, এই মেয়েটা কে? কখনো তো দেখি নাই। এইটা আমাদের বাড়ির নতুন কাজের লোক। আরুষের আম্মু মুখ থেকে এমন কথা শুনতে পারবে তিয়া কখনোই কল্পনাও করতে পারে নাই। তিয়া আরুষকে ধরলো। রাকিব তিয়ার হাতে হাত স্পর্শ করলো। তিয়া চমকে হাত সরিয়ে নিল। রাকিব তিয়ার হাত স্পর্শ করার চেষ্টা করতে করতে আরুষের রুমে নিয়ে গেল। আরুষকে খাটে শুয়ে দিয়ে বলল, এই তোমার নাম কি? তিয়া রহমান। তিয়া নামটা বলে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে আরুষের হাতে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আরুষের আম্মু এসে বলল, তিয়া, যাও রাকিবের জন্য চা বানিয়ে নিয়ে আসো, আর আরুষের জন্য করলা জুস করে নিয়ে আসো। তিয়া কিছু বলতে যাবে, আরুষের আম্মু রাগের লোক নিয়ে তাকাতেই তিয়া চলে গেল। তিয়া আরুষের দিকে কয়েকবার তাকিয়ে নিচে নেমে চলে গেল। রাকিব বসে থেকে মনে মনে বলল, আরুষের বাড়ির কাজের মেয়ে এত সুন্দর, আগে জানলে তো প্রতিদিন ওর বাড়িতে আসতাম শুধুমাত্র এই কাজের মেয়েকে দেখতে। রাকিব আরুষের আম্মুকে বলল, আন্টি, আমাদের হোস্টেলে একটা মেয়ে লাগতো, যদি এই মেয়েটাকে বলতেন না আমাদের প্রতিদিন রান্না করে দিয়ে আসবে, আর যত টাকা চাই আমরা দিয়ে দিব। তিয়া জুস আর পানি নিয়ে এসে দরজার কাছে এসেছে। এটা শুনে তিয়ার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আরুষের আম্মু হেসে বলল, সমস্যা নেই, তোমার আঙ্কেল না থাকলে তখন ওকে পাঠিয়ে দেবো, তোমাদের রান্না করে দিয়ে আসবে। আঙ্কেল থাকলে কি হবে? তোমার আঙ্কেলের অনেক প্রিয় তো, তাই কোথাও যেতে দিবে না। পুরো একটা আগুন, যে কারো প্রিয় হতে সময় লাগবে না। আরুষের আম্মু মুচকি হাসলো। তিয়া রুমের ভিতরে ঢুকলে আরুষের আম্মু হাসি থামিয়ে দিয়ে বলল, শুধু পানি আনতে বলেছি বলে পানি আনতে হয়, পানির সাথে আর কিছু নিয়ে আসতে পারো না? আম্মু 2 হাতে 2টা গ্লাস নিয়ে এসেছি, আর হাত তো নাই যে আরো কিছু নিয়ে আসবো।
তিয়ার কথা শুনে রেগে গিয়ে আরুষের আম্মু ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিল। রাকিব ভয় পেয়ে গেল। আরুষের আম্মু বলল, আমাকে আম্মু বলতে না করছি না? আমার মুখের উপরে কথা বলার সাহস কোথায় পাস তুই? ফকিন্নির বাচ্চা, যা এখন থেকে। তিয়ার চোখ দিয়ে পানি পড়লো। রাকিবকে পানিটা এগিয়ে দিল। রাকিব পানি নিয়ে নিল। আরুষের আম্মু বলল, রাকিব, তুমি নিচে চলো। আরুষকে জুসটাই খাওয়ার দাও, আর বমি করলে পরিষ্কার করে দিস। রাকিব আর আরুষের আম্মু চলে গেল। তিয়া আরুষের পাশে বসে আরুষকে বুকের সাথে চেপে ধরে। মুখে জুসটা দিতেই যাবে, আরুষ এক ঝটকায় তিয়াকে সরিয়ে দিয়ে বলল, তুলি, আমার সামনে থেকে চলে যাস। তোকে আমি দেখতে চাই না। আই হেট ইউ। আমাকে জোর করতে আসছিস না। আমি তুলি না, আমি তিয়া, এটা খেয়ে নাও। আরুষ তিয়ার কথা শুনে তিয়ার দিকে পিটপিট করে তাকিয়ে থাকে। এই সুযোগে তিয়া আরুষকে জুসটা খাওয়াই দিল। আরুষ সোজা তিয়ার কোলে বমি করে দেয়। বমি করতে করতে ক্লান্ত হয়ে খাটের উপরে শুয়ে পড়ে। তিয়া আরুষের মাথার নিচে বালিশ দিয়ে ভালো করে শুয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে বাহিরে এসে মাথার চুল তোয়ালে দিয়ে মুছতে লাগলো। আরুষ অনেকক্ষণ পর চোখ খুলে তিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। তিয়া পিছনে ঘুরে আরুষের দিকে তাকিয়ে বলল, কিছু লাগবে? আমার মুখ তিতা হয়ে আছে। ড্রয়ার থেকে চকলেট বের করে দেন তো। টিয়া ড্রয়ারের কাছে গিয়ে চকলেট বের করতে লাগলো। আরুষ তিয়ার দিকে আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। তিয়া চকলেট বের করে আরুষকে দিল। আরুষ তিয়ার দিকে অসহায় ভাবে তাকিয়ে বলল, খুলে দিন না, আমার হাতে তো ব্যথা করছে। তিয়া চকলেট খুলে দিয়ে আরুষকে খাওয়াই দিতে লাগলো। আরুষ একবার বাধা দিতে গিয়েও দিল না। তিয়া আনন্দ নিয়ে আরুষকে খাওয়াতে লাগলো। আরুষ হঠাৎ করে বলে উঠল, আপনার উপরে বমি করলাম, আপনার ঘৃণা লাগলো না? তিয়া অবাক হয়ে আরুষের দিকে তাকিয়ে বলল, আমার উপর বমি করছেন, আর আপনি সেটা কিভাবে জানলেন? আপনি তো অচেতন ছিলেন, চোখ তুল খুলে বন্ধ করে ফেলছেন। আর আমি শুনছি নেশা করলে মানুষের জ্ঞান থাকে না, তারা কখন কি করছে। আমি জানি, আমি বমি করে দেই। অনেকবার আম্মুর কোলে করে ফেলেছি, তুলি কোলে অনেকবার করেছি। ওই অনেক রেগে যাইতো, আর ওর নিজেই বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে যাইতো। তাই বলছি, আপনার ঘৃণা লাগলো না? তুমি আমার স্বামী, তোমার জিনিস দেখে ঘৃণা কেন করব? স্বামীদের বমিতে ঘৃণা আছে না? এইটা আবার কেমন কথা? তুলি তো আমাকে কত ভালোবাসে বলতো, তারপর তো ঘৃণা করতো। তিয়া কিছু বলতে যাবে তখনই নিচ থেকে আতিয়ার কণ্ঠ পেল, ভাবি, কই গেলেন আপনি? আচ্ছা থাকো, আমি দেখি আতিয়ার কি লাগবে। তিয়া চলে গেল। তিয়া নিচে গিয়ে বলল, কি হয়েছে বনু? আপনাকে কতবার বললাম আমার রুমটা পরিষ্কার করে দিতে, আর আপনি কিনা গোসল করে ঘরে শুয়ে থাকেন। একটা কাজ দিলে ঠিক মতো করতে ইচ্ছে করে না নাকি? দুঃখিত বোন, মনে ছিল না। সারাদিন তো অনেক কাজ করলাম, তাই আর কি ভুলে গেছিলাম। আমি এখন করে দিচ্ছি। তিয়া আতিয়ার রুমে গিয়ে পরিষ্কার করতে লাগলো। আরুষ ওয়াশরুমে গিয়ে গোসল করে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যায় ঘুম ভাঙলে দেখতে পেল ঘরে একদম অন্ধকার হয়ে আসছে। আরুষ ফোন হাতে নিয়ে টর্চ চালিয়ে খাট থেকে নেমে লাইট চালিয়ে নিল। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসে থেকে সিগারেট ধরালো। সিগারেট ফুঁকতে ফুঁকতে ঘরের ভিতরে গিয়ে ব্যাগ নিয়ে শার্ট প্যান্ট তুলতে লাগলো। টিয়া রান্না শেষ করে ক্লান্ত হয়ে রুমে এসে দেখে আরুষ ব্যাগ গোছাচ্ছে। টিয়া গিয়ে বলল, তুমি বসো, আমি গুছিয়ে তুলে দেই। তোমার হাতে তো ব্যথা পেয়েছো। না থাক, আপনি সারাদিন তো কাজ করে যাচ্ছেন, এটা আমি একাই করে নিতে পারবো। সমস্যা নাই, সবার কাজ করে দিতে পারলে স্বামীর কাজ করতে কখনোই কেউ বিরক্ত হয় না। টিয়া আরুষকে সরিয়ে দিয়ে ব্যাগ গুছিয়ে তুলে দিতে লাগলো। আর আরুষ শুধু বসে থেকে মুখ দিয়ে বলতে লাগলো কি কি লাগবে। টিয়া আরুষের কথা মতো সব তুলে দিল। আরুষ হঠাৎ করে টিয়ার হাতের দিকে নজর গেলেই আরুষ বলল, আপনার হাতে কি হয়েছে? ও কিছু না, একটু তেল ছিটে লাগছে। আরুষ কিছু বলল না। টিয়া আরুষের পাশে আসলো। টিয়া ক্লান্ত হয়ে আরুষকে বলল, আমি একটু গা এলিয়ে দিব। আরুষ সাথে সাথে খাট থেকে উঠে সোফায় বসলো। টিয়া খাটের সাথে আধ শোয়া হয়ে বসলে টিয়ার চোখ লেগে আসলো। কিছুক্ষণের ভিতরে টিয়া ঘুমিয়ে গেল। আরুষ ফেসবুকিং করতে করতে টিয়ার দিকে চোখ গেলেই আরুষ ফোন রেখে টিয়াকে ভালো করে শুয়ে দিল। আরুষ আবার সোফায় বসে ফেসবুকিং করতে করতে
রাকিবের SMS চোখে পড়তেই আরুষ অবাক হয়ে গেল। রাকিবকে আরুষ কল দিল। এই কি বলছিস, এখন বের হব মানে? না খেয়ে যাবো নাকি? আরে 9টায় বাস ছেড়ে দিবে, তাই আগে আসা ভালো, তাই না? আচ্ছা, এখনো 2 ঘন্টা সময় আছে, এত প্যারা নিস না, আমি চলে আসবো, দেরি হবে না। আচ্ছা। আরুষ ফোনটা রেখে নিচে গিয়ে চলে গেল। নিচে গিয়ে সোফায় বসলে আরুষের আব্বু বলল, শুনলাম তুমি নাকি ঘুরতে যাচ্ছ। জি। টিয়াকে নিয়ে যাও, ওর ভালো লাগবে। আব্বু, আমাদের ভিতরে কোনো মেয়ে নাই। মিথ্যা বলতে নিষেধ করেছি, আমি জানি তুলি তোমার সাথে যাচ্ছে। আব্বু, আমি নিয়ে যেতে পারবো না, আমার বন্ধুরা কেমন সেটা আমি ভালো জানি, আর আতিয়া তো আছে, ওই তো পারলে ওনাকে নিয়ে ঘুরতে যেতে পারে। যাক বাবা, ভাইয়া তুই আমার উপর চাপে দিচ্ছিস কেন? তোর বউ তুই নিয়ে যাবি, আমাকে কেন বলছো? আবার দুইজন এখন ঝগড়া লাগিও না। শোনো, তোমাকে এখন যেতে হবে না, নতুন বউ রেখে যাওয়ার দরকার নেই, এখন তো আর তোমাকে খুব প্রয়োজন। আরুষ ওর আব্বুর দিকে অসহায় ভাবে তাকাতেই আরুষের আম্মু বলে উঠল, ওর ফ্রেন্ডরা সবাই যাচ্ছে, আর সেখানে ওই বইয়ের আঁচল ধরে বসে থাকবে নাকি? এমন উদ্ভট কথা বলবে না তো। আর আরুষ তো সারা জীবনের জন্য যাচ্ছে না, আর টিয়াকে দরকার হলে আমি ঘুরে নিয়ে আসবো। আর আমরা কি ওকে কম ভালোবাসি নাকি? তাও বলা যায় না। ভাই তুই কি আমাদের বিশ্বাস করিস না নাকি? না, করি না। আমার ছেলের উপর যতটা বিশ্বাস আছে তোদের উপর এক চুলও বিশ্বাস করি নাই। তুই এটা বলতে পারলি আমাদের? হ্যাঁ, পারলাম। দেখছেন আপা, এমনি এমনি কি আপনার ভাইয়ের সাথে আমার পড়ে না? উফ, এখন ঝগড়া না লাগিয়ে আমাকে খেতে দাও। আরুষের আম্মু কিছু বলতে গিয়েও বলল না, শুধু নরম কণ্ঠে বলল, আরুষ, তোর বউ কই? উনি ঘুমিয়ে গেছে। কি, ওর শরীর ঠিক আছে কি? এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, তাও না খেয়ে? জানি না, আমাকে খেতে দাও তো আম্মু। কি ব্যাপার, টুনি আর ওর মাকে তো দেখছি না। আম্মু, ওদের বের করে দিয়েছে মনে হয়। আরুষের আব্বু আরুষের আম্মুর দিকে রাগী লুক নিয়ে তাকাতেই আরুষের আম্মু ভয় বলল, এভাবে তাকাচ্ছ কেন? কয়েকদিনের ছুটি দিয়েছি, ওরা ছুটি চাচ্ছিল তাই আর কি। ও। আরুষের আম্মু আরুষকে নিয়ে খেতে চলে গেল। আরুষের আব্বু আরুষকে বলল, খাবার খেয়ে তিয়ার জন্য খাবার নিয়ে যাস। আচ্ছা। আরুষ খাবার খেতে লাগলো। আরুষ মুগ্ধ হয়ে খাবারগুলো খেতে লাগলো। রান্নাটা কি উনি করছে নাকি? হুম। বাহ, ওনার দেখি কাজে রান্না সব দিকে এক্সপার্ট। আমার বৌমা রূপে গুণে সব দিক দিয়ে ফার্স্ট, ঘরে বাইরে সব দিকে নাম্বার 1। আচ্ছা আব্বু, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ওনার মামা মামি ছাড়া কি আর কেউ নাই? না। মানে ওনার বাবা মা কই গেছে? আমাদের বিয়েতে তো আসলো না, তার মেয়ের বিয়ে, আর তারা কেউ আসলো না। ওর বাবা মা অনেক আগে মারা গেছে, ওই মামার বাড়িতে বড় হয়েছে। কি, ওনার বাবা মা নাই? আগে তো বলো নাই আমায়, তাই তো বলি এত শান্ত চুপচাপ কেন থাকে? ওই ছোট থেকে চুপচাপ থাকতে ভালোবাসে, নম্র ভদ্র নম্র একটা মেয়ে। ওর মামি ওকে সহ্য করতে পারে না, তারপর কখনোই ওর মামের মুখের উপর কথা বলার বা রেগে থাকা কখনোই করে নাই। এই জন্যই আমি তোর সাথে বিয়ে দিয়ে নিয়ে এসেছি। আচ্ছা, আমাকে বের হতে হবে। আরুষ হাত ধুয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে নিজের রুমে চলে গেল। তিয়ার দিকে চোখ গেলে আরুষ দেখতে পায় তিয়ার কাপড় হাঁটুর উপরে উঠে গেছে। আরুষ কি করবে বুঝতে পারে না। আরুষ উপায় না পেয়ে চোখ বন্ধ করে কাপড়টা নিচের দিকে নামিয়ে দিল। তিয়া ঘুম ভেঙে গেলে আরুষের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আরুষ চোখ খুলে দেখে তিয়া তাকিয়ে আছে। আরুষ চট করে উঠে পড়ে আর বলতে লাগলো, আপনি যা ভাবছেন ভুল ভাবছেন, আমি কিছুই করি নাই, আমি শুধু আপনার হাঁটুর কাছে কাপড় নামিয়ে দিয়েছি। এইভাবে কথা বলছো, মনে হয় আমি অন্য কেউ। আমি তোমার স্ত্রী, আমাকে তুমি টাচ করতে পারো। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না। আরুষ কথাটা বলেই ওয়াশরুমে চলে গেল। তিয়ার মুখ এক নিমিষেই কালো হয়ে গেল। আরুষ মুখে হাসির রেখার চেষ্টা করে, খাট থেকে নেমে পড়ল। আরুষ পোশাক পরিবর্তন করে ওয়াশরুম থেকে বের হলো। তিয়া আরুষকে বলল, তুমি কি এখনই চলে যাবে? হুম। তোমার গার্লফ্রেন্ডও তোমার সাথে যাবে? তিয়ার কথা শুনে আরুষ কিছুটা থমকে গেল। সকালের কথা মনে পড়তেই আরুষ চোখের পানিগুলো চোখ ভর্তি হয়ে যেতে লাগলো। তিয়া বুঝার আগেই চোখ মুছে ফেলে। হাতে ঘড়িটা লাগিয়ে মিষ্টি করে হেসে বলল, ও
আরুষ ব্যাগটা কাঁধে নিয়ে বলল। আচ্ছা আমি যাচ্ছি, ভালো থাকবেন। তিয়া শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। আরুষের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আরুষ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আরুষ সোজা ওর বন্ধুদের কাছে চলে গেল। আরুষ রাকিব দুজন একসাথে বসলো। আরুষকে দেখে তুলি ইচ্ছে করে রকির সাথে ওদের ডান সাইডে বসলো। আরুষ রাকিবকে বলল, দোস্ত জানালার কাছে আমি বসি, তুই এখানে বসে। ভাই তুই তো জানোস আমি জার্নি করতে পারি না, আর বমি হয় আমার জানালার কাছে না বসলে। থাক শালা, ওই রবি তুই এখানে এসেছে বসে, আমি ওইখানে গিয়ে বসি। রবি এসে আরুষের জায়গায় বসলো। আরুষ সামনে গিয়ে বসলো। তুলি উঠে গিয়ে রকিকে নিয়ে আরুষের পাশে ডান সাইডে বসলো। আরুষ বিরক্ত হয়ে আর কিছু না বলে ফেসবুকে করতে লাগলো। তুলি আরুষকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, জান, আমার গালে দেখো তো কি হয়েছে। কই জান, আমি তো কিছু দেখছি না। রকি তুলির মুখের সামনে আসলে তুলি কিস করে দিল। আরুষ বলে উঠল, লুচ্চামির একটা লিমিট থাকা দরকার। সবার সামনে ঠোঁটে কিস করার মানে কি? এতই যখন কিস করতে ইচ্ছে করছে, দুইজন তো যাচ্ছিস, হোটেলে গিয়ে এক রুমে থেকে যা ইচ্ছে করিস, তোদের কেউ কিছুই বলবে না। বাট দয়া করে সবার সামনে হাসির পাত্র হয়ে যাস না। তোর সমস্যা কোথায়? আমরা যা ইচ্ছে করব, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। সেখানে তুই বলার কে? আমার বয়ফ্রেন্ডের সাথে আমি কি করব না করব সেটা একান্তই আমার ব্যাপার। তোর ব্যক্তিগত গাড়ি না এটা, লজ্জা শরম একটু রাখিস। আমাকে এসব দেখে কি বোঝাতে চাচ্ছিস? তুই অনেক ভালো আছোস তোর নতুন বয়ফ্রেন্ড নিয়ে, এইসব আজাইরা নাটক কম কর। আমি খুব ভালো করে জানি তোর একটা ছেলে দিয়ে কখনোই হয় না। তুই যে কেমন মানুষ সেই আল্লাহ, আমি আর তুই ছাড়া কেউ জানে না। আরুষ, আমি কিন্তু মেনে নেব না। আমার গার্লফ্রেন্ডের সাথে তুই এমন ব্যবহার করতে পারিস না। চোখ নামিয়ে কথা বল, না হইলে চোখ তুলে ফেলবো। আয় চোখ তুলতে। দেখ ভালোই ভালোই বলছি, আমার সাথে লাগিস না। মেজাজ গরম হয়ে গেলে আমি কাউকে যে গুনি না এটা ভালো করে জানোস, তাই চুপ করে থাক আর ন্যাকামি করতে না কর। তোর গার্লফ্রেন্ড জানে ভালো করেই। তুলি রকিকে থামিয়ে দিল। তুলি আর কিছু বলল না। আরুষ ফোন ঘাঁটতে লাগলো, কিন্তু তুলি বিড়বিড় করে রকির সাথে কথা বলতে লাগলো। আরুষের আম্মু আরুষকে কল দিলে আরুষ রিসিভ করলো। আম্মু বলো। আরুষ, তুলির সাথে তোর ব্রেকআপ হয়ে গেছে? এত কি হয়েছে, এসব বলার জন্য কল করছো নাকি? না, আমি যা বলি শুনেক। কি? তুই যত তাড়াতাড়ি পারোস তিয়াকে ডিভোর্স দিয়ে তুলিকে বিয়ে করে ফেল। কেন? কেন মানে? তোর কোনো ধারণা আছে? একবার যদি ওদের সাথে ঝামেলা করি 50% নিয়ে নিলে আমাদের কিছুই থাকবে না, আমাদের কোম্পানি পথে বসবে। শোনো আম্মু, ভাগ্যে যা আছে তাই হবে, আর ওরা এমনিতে এটা করবে। আচ্ছা ফোন রাখো, আমি পৌঁছে তোমার সাথে পরে যোগাযোগ করব। আমি কোনো কথা শুনতে চাই না। আমি যা চাই সেটাই হলো তুই তুলিকে বিয়ে করবি, এইটাই আমার শেষ কথা। আর একটা কথা শুনতে চাই না। আচ্ছা আমি কি করব না করব এটা পরে বলবো, এখন প্লিজ এনজয় করতে দাও, আর কোনো কল দিবে না। আরুষ কথাটা বলে কল কেটে দিল। ওর আম্মু বারবার কল করতে লাগলো। আরুষ বিরক্ত হয়ে ফোন বন্ধ করে ফেললো আর ওর বন্ধুদের সাথে কথা বলতে লাগলো। তুলি আর রকি উঠে নাচতে লাগলো আর সবাই গান গাইতে লাগলো। তুলি নিজেকে সামলাতে না পেরে সোজা আরুষের বুকের উপর গিয়ে পড়লো। আরুষ তুলিকে ভালো করে ধরে বলল, তুমি ঠিক আছো তুলি? এভাবে কেন নাচানাচি করছিলে? আমাকে দেখিয়ে কি লাভ? দেখলে তো পড়ে গিয়ে ব্যথা পাইলে। রকির সাথে সাথে তুলিকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে ন্যাকামি করে বলতে লাগলো, জান, অনেক ব্যথা পাইছো? সরি জান। রকি তুলির ব্যথার জায়গায় চুমু দিতে লাগলো। তুলি আর চোখে আরুষকে দেখতে লাগলো। তুলি রকির উপরে বিরক্ত হয়ে সিটে বসে পড়লো। তুলি জানালার দিকে ঘুরে বসলো। তুলির চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়তেই সাথে সাথে তুলি মুছে ফেললো। আরুষ রকির দিকে তাকিয়ে বলল, রকি শুনো তো। কি? কাছে একটা কথা বলবো। রকি কাছে আসলে আরুষ কানে কানে বলতে লাগলো, আমার ব্যাগে দেখ চকলেট আছে অনেকগুলো, ওইগুলো নিয়ে তুলিকে দে আর বলে, জান কান্না করো না। আরুষের কথা মতো রকি ওর ব্যাগ থেকে চকলেট নিয়ে তুলির পাশে বসে 2 হাতে 2 দিকে দিয়ে তুলির সামনে চকলেটগুলো ধরলো। তুলি খুশি হয়ে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আরুষ। জান প্লিজ কান্না করো না, তোমার কান্না দেখলে আমার ভালো লাগছে না। আমি কান্না করছি তুমি কিভাবে জানলে? আর আমার যে চকলেট পছন্দ তুমি কিভাবে বুঝলে? তুলির কথা শুনে রকি থতমত খেয়ে গেল। রকি তুতলাতে তুতলাতে বলল, আগে তো দেখছি আরুষ তোমাকে এভাবে শান্ত করতো। ও আচ্ছা, তুমি আমাকে এত ভালোবাসো যে আমার সবকিছুর খেয়াল রাখো। আগে কেন তুমি আমার লাইফে আসলে না?
ফালতু একজন এসেছে, একদম লাইফটাই হেল্প করে ফেলেছে। জান, তুমি আমাকে কথা দাও, আমাকে কখনোই ছেড়ে দেবে না। কথা দিলাম, কখনোই ছেড়ে যাব না। রকিকে শক্ত করে জড়িয়ে ধরলো। আরুষ বাদে সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। রাকিব রকিকে বলল, কথাটা রাখিস, তুলি তোদের দুজনকে আসলে অনেক মানাইছে। আরুষের সাথে একদম মানায় নাই, বাট কেন যে তোরা রিলেশনে ছিলি? আরুষ রাকিবের কথা শুনে বলল, আমাকে মানায় তোর বউ যে হবে তার সাথে কি বলিস? দূর শালা, আমার বউয়ের দিকে নজর দিবি না। আমার শালিকা থাকলে আমি তার সাথে তোকে লাগিয়ে দিব। না, আমার তোর বউকে লাগবে। ঠিক আছে, আমি তাহলে সুইপারের মেয়েকে বিয়ে করব, সেইটা তুই নিয়ে যাস, আর আমি পরে ভালো দেখে একটা বিয়ে করে নিব। রাকিবের কথা শুনে সবাই হাসতে লাগলো। আরুষ হঠাৎ করে বলল, ওকে, তুই যদি বিয়ে করতে পারোস তাহলে আমি তোর বউকে নিতে রাজি আছি। চুপ কর, আমার জিনিসের ভাগ আমি কাউকে দেই না। বাট তুই যদি বাসর ঘরে আমাকে ডাকোস তাহলে ওইটা অন্য ব্যাপার। তোর বউয়ের সাথে বাসর করতেই পারি। রাকিবের কথা শুনে তিয়ার কথা মনে পড়ে গেল। আরুষ আর কোনো কথা না বলে ফোন চালু করতে লাগলো। তুলি আরুষের দিকে তাকিয়ে আছে ওর প্রশ্নের উত্তর শোনার জন্য। রাকিব বলে উঠল, কিরে চুপ হয়ে গেলি কেন? ভাই রেগে তো গেলি না? দেখ, আমিও মজা করছি, তুই নিজেও মজা করছিস, প্লিজ সিরিয়াস ভাবে নিস না। আরে না, সিরিয়াস ভাবে আর কোনো কিছুই নেই না। সিরিয়াস ভাবে নিলে আজ আমি এখানে থাকতাম না, সোজা আকাশের তারা হয়ে যাইতাম। আরুষের কথা শুনে সবাই হেসে দিল। রাকিব বলে উঠল, বুঝছি, যাক খুব ভালো, সবকিছু সিরিয়াস ভাবে নিতে নাই। আরুষ কোনো কথা না বলে ফোনের দিকে নজর দিল। আবার সবাই আড্ডা দিতে লাগলো। আরুষও মাঝে মাঝে গান গাইতে লাগলো। অনেক রাত 1টা বাজলে সবাই ঘুমিয়ে গেল। আরুষের ঘুমে ধরলো না। আরুষ জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। সামনে রবি বসে আছে, বারবার আরুষের কাঁধে মাথা দিচ্ছিল। আরুষ বিরক্ত হয়ে আর কাঁধ থেকে মাথা সরালো না। সারা রাত কেটে গেল। সকালে সবাই গুড মর্নিং জানালো। সবাই এক এক করে নামতে লাগলো। তারপর ভিতরে গিয়ে বুকিং করা রুমে চলে গেল। রাকিব আর আরুষ এক রুমে। তুলি রকির সাথে চলে গেল। রাকিব আর আরুষ ওদের রুমে চলে গেল। রুমে গিয়ে রাকিব খাটের উপরে শুয়ে পড়লো। আরুষ ওয়াশরুমে চলে গেল সোজা। গোসল করে বাহিরে এসে বলল, যা ফ্রেশ হয়ে আয়। রাকিব উঠে ফ্রেশ হতে চলে গেল। আরুষ জানালা খুলে দিলে সুন্দর একটা দৃশ্য দেখতে লাগলো। আরুষের মনটা এক নিমিষেই ভালো হয়ে গেল। আরুষ অনেকক্ষণ দেখে খাটে এসে শুয়ে পড়লো। রাকিব ওয়াশরুম থেকে বের হয়ে বলল, সরি দোস্ত, তখন দুষ্টুমি করে ওই কথাগুলো বলেছি। আমি জানি, এত সরি বলতে হবে না। আচ্ছা থাক, আর কথা বলিস না, আমার অনেক ঘুম পাচ্ছে, বাসে একটু ঘুম হয় নাই। ওকে, ঘুমা। রাকিব বের হয়ে গেল। আরুষ ঘুমাতে লাগলো। 11টার দিকে ঘুম ভেঙে গেল। ফোনটার দিকে তাকাতেই অবাক হয়ে গেল। ফোনের স্ক্রিনে রং নাম্বার থেকে 5বার কল এসেছে। আবার কল দিতেই আরুষ রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম, আমি তিয়া। আপনি আমার নাম্বার কই পাইলেন? আব্বুর থেকে নিয়েছি। তুমি কি পৌঁছে গেছো? জি, সেই সকাল 7টায়। আর আপনি 11টায় জিজ্ঞেস করছেন? না, মানে কেবল একটু ফ্রি হয়েছি তো, তাই আর কি। আচ্ছা, তার কিছু বলবেন? না মানে তুমি কবে আসবে? ও আজকে আসলাম, দেখি কতদিন থাকা যায়। আচ্ছা, আমি কল দেওয়াতে তোমার গার্লফ্রেন্ড রাগ করছে নাকি? না, আচ্ছা, ফোন রাখছি। আরুষ ফোনটা কেটে দিল। তিয়ার মনটা খারাপ হয়ে গেল। আবার আরুষের কণ্ঠ শুনতে ইচ্ছে করলো, কিন্তু সাহস পেল না কল দেওয়ার। আর এদিকে আরুষ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। টেবিলের উপরে খাবার দেখে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে রাকিবকে কল দিলে রাকিব কল রিসিভ করে আরুষকে যেতে বলল ওরা যেখানে গেছে। আরুষ ফোন রেখে রুম লক করে রাকিবের বলা জায়গায় চলে গেল। গিয়ে দেখে রকির কোলে তুলি বসে আছে, গলা জড়িয়ে ধরে। আরুষ ওইদিকে আর না তাকিয়ে রাকিবের পাশে গিয়ে বসলো। তার সব বন্ধুরা মিলে আড্ডা দিতে লাগলো। রাকিব হাসতে হাসতে বলল, রকি, তুই অনেক লাকি, এমন একটা গার্লফ্রেন্ড পাইছিস। কবে যে আমার একটা এমন গার্লফ্রেন্ড পাবো। তুই এত আমাকে নিয়ে পড়েছিস কেন? সব কথাতে আমাকে টানার মানে কি? তোদের দিকে হিংসা হচ্ছে তাই। আচ্ছা থাক তোরা, আমি ঘুরে আসছি। আরুষ উঠে হাঁটতে লাগলো। সারাদিন একাই ঘুরলো। সন্ধ্যায় সূর্য অস্ত হওয়া দেখতে লাগলো। রকির কাঁধে তুলে মাথা দিয়ে দেখতে লাগলো। আরুষ একবার ওদিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকিয়ে ছবি তুলতে লাগলো। অন্ধকার নেমে আসলে সবাই ব্রিজ থেকে নেমে রেস্টুরেন্টে চলে গেল। সবাই মিলে খাবার খেয়ে রুমে গিয়ে একসাথে বসে আড্ডা দিতে লাগলো। তুলি রকির ডান হাতের বাহু ধরে বসে থেকে গল্প করতে লাগলো। আরুষ মনে মনে ভাবতে লাগলো,
মানুষ কতটা স্বার্থপর হইলে এমন কাজ করতে পারে। আসলে ভুলটা আমার যে মেয়ে এক ছেলের আসক্ত থাকতে পারে না, তাকে মনে প্রাণে ভালোবেসে ভুল করেছি। ওই এমন কাজ করবে এটা জানা কথা, তারপরও কেন যে এমন কষ্ট হচ্ছে কে জানে। হয়তো এটাই ওর প্রতি ভালোবাসা। আরুষ কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় পানি চলে আসলো, সাথে সাথে মুছে নিল। তুলির চোখে পড়তেই মুচকে হাসি দিয়ে মনে মনে ভাবতে লাগলো। আমি তো এইটাই চাই, তুই চোখের পানি ফেল, তোকে জ্বালিয়ে আমি শেষ করে দিব। আমার সাথে চালাকি, আমাকে ধোকা দিয়ে অন্য কাউকে বিয়ে করা, তাই না? দেখ তোদের কোম্পানিও এই 7 দিনের ভিতরে কি করে নিচে নামাতে হয়। আমার আম্মু সব ব্যবস্থা করে ফেলবে। তোদের যদি পথে না নামিয়েছি, আমার নামও তুলি না। তুলির কথাগুলো ভেবে মনে মনে শয়তানি হাসি হাসতে লাগলো। তুলি আরুষের দিকে খেয়াল না দিয়ে আবার আড্ডাতে মনোযোগ দিতে লাগলো। রাত 3টায় সবাই যার যার রুমে চলে গেল। আরুষ আর রাকিব শুয়ে পড়লো। সকালে উঠে সবাই ঘুরতে চলে গেল। দুপুরে সমুদ্রে সবাই গোসল করতে লাগলো। গোসল করে শুয়েছিল, রাগের শরীর জ্বলছিল। তখন তিয়া কল দিলে আরুষ কল রিসিভ করলো না। বারবার কল দেওয়াতে আরুষ রেগে বলল, আরে সমস্যা কি আপনার? বারবার কল দিচ্ছেন কেন? আর কখনোই আমাকে কল দিবেন না, ফোন রাখেন। কথাটা বলেই আরুষ কল কেটে দিয়ে ব্লক মেরে দিল। রাকিব অবাক হয়ে জিজ্ঞেস করলো, কাকে এভাবে ধমকালি? কেউ না। শোন আরুষ, তুলির কথা ভেবে কষ্ট পাস না। দেখ, আমার মনে হয় না তুলি তোকে কখনোই ভালোবেসেছিল। তুই আমাকে সেই দিন নেশার ঘরে কিছু কথা বলেছিলি, তোর হয়তো মনে নাই, কিন্তু বিশ্বাস কর তোর কথাগুলো একদম ঠিক আজকে বুঝলাম। গতকাল কথাটাই তুই তুলির উদ্দেশ্যে বলেছিলি। চুপ কর দয়া করে। আর একটা কথা বলবো আরুষ, আমার মনে হয় তুলি অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারলে তোরও উচিত অন্য কাউকে নিয়ে ভালো থাকা। জানি ওকে ভুলতে পারবি না, বাট ভালো থাকার অভিনয় তো করতে পারবি। মায়া জিনিসটা বড্ড খারাপ জিনিস রে। যে জিনিসের উপরে মায়া একবার পড়ে, সেই জিনিসের প্রতি মায়া কাটানো খুব কঠিন। হয়তোবা। যাই হোক, বাদ দে। আসলে আর মন খারাপ করার কিছুই নাই। যে যেমন থাকতে চায় তাকে তেমন থাকতে দেওয়া উচিত। যদি ওই আমার যোগ্য হয় তাহলে অবশ্যই ওই আমার হবে, আর না হইলে হাজার চাইলেও ও আমার হবে না। হ্যাঁ, এইটাই আসল কথা। ওই সব বাদ দিয়ে চল, আজকে আমার অনেকগুলো ভিডিও শুট করব আর ছবি উঠাবো। রাকিব আরুষকে টেনে নিয়ে যেতে লাগলো। আরুষ আর রাকিব যেতেই হঠাৎ আরুষকে সোজা তুলির সাথে ধাক্কা খেলো। তুলি নিজেকে সামলাতে না পেরে পড়ে গেল। তুলি রেগে উঠে ঠাস ঠাস করে আরুষের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, ওরে বাবারে, আমার কোমর গেল। চোখে দেখোস না, কানার মতো হাঁটোস। আরুষ গালে হাত দিয়ে তুলির দিকে তাকিয়ে থাকলো। আরুষের চোখে পানি জমে গেল। রাকিব রেগে তুলিকে বলল, তুলি সবসময় বাড়াবাড়ি করা ভালো না। তুই এভাবে আরুষকে থাপ্পড় না মারলেও পারতি। তুই চুপ কর, তোর থেকে শুনতে হবে নাকি কার সাথে কিভাবে কথা বলতে হবে? আর শুধু ওকে না, তোকেও থাপ্পড় মারা উচিত। তুলির চিল্লাপাল্লা শুনে রকি এসে বলল, কি হয়েছে জান? কোমরে হাত দিয়ে চিল্লাচ্ছ কেন ওদের ওপরে? ওই বদমাইশ দুটোর জন্য পড়ে গিয়ে কোমরে ব্যথা পাইলাম। চোখে তো দেখে না, আবার আমার উপরে রাগ দেখাচ্ছে। কি রে ভাই, তোদের দুইজনে কি সমস্যা? ওর পেছনে কেন লেগেছিস? আরুষ রেগে গিয়ে রকির গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল আর তুলির দিকে রাগের লোক নিয়ে বলল, এই থাপ্পড়টা তোর গালে পড়তো, শুধু মেয়ের জন্য বেঁচে গেলি। আর আমরা বদমাইশ, তাই না? ঠিক আছে, বদমাইশ কাকে বলে কয় প্রকার বুঝিয়ে দিব, তখন বুঝবি কত ধানে কত চাল। কি করবি? হ্যাঁ, আরুষের পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। হঠাৎ করে আরুষ মেয়েটার হাত ধরে তুলির গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তুলি ছিটকে দূরে গিয়ে পড়লো। আর মেয়েটা রেগে আরুষের গালে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে রকিকে টান দিয়ে সামনে দাঁড় করিয়ে দিলে মেয়েটার সব চোর রকির গালে গিয়ে পড়লো। রাকিবের হাত ধরে আরুষ দৌড়ে পালিয়ে গেল। মেয়েটা ভেবাচাকা খেয়ে গেল। সাথে রকি তুলি দুজনে হা করে তাকিয়ে থাকলো। এদিকে আরুষ রাকিব বের হয়ে দুজনে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, উফ, আর একটু হইলে মেয়েটার হাতে চর খাইতি, বাট ব্যাপারটা অনেক ফানি ছিল। রাকিব কথাগুলো বলে জোরে জোরে হাসতে লাগলো। আরুষ হাসতে হাসতে বলল, শুধু দেখে যা, দেখ কি করি। এতদিন আমার ভালোবাসা দেখছে, এখন বোঝাবো বদমাইশ বলার শাস্তি কয় প্রকার ও কি। দুজন হাসতে হাসতে হাঁটতে লাগলো। ওর বন্ধুরা সবাই জিজ্ঞেস করলে আরুষ রাকিব বলল, দেখতে পারবি কেন হাসি? তুলি আর রকি আসলে বুঝতে পারবি।
তুলি আর রকি ওই মেয়েটাকে নিয়ে আসলে আরুষ আর রাকিব দৌড়ে অনেক দূরে চলে গেল। সবাই অবাক হয়ে গেল। তুলি রেগে বলল, ওদের আমি পরে দেখে নিব। আরুষ রাকিব দুজন একাই ঘুরতে লাগলো আর ছবি উঠাতে লাগলো। সারাদিন ঘুরে রাতে হোটেলে চলে গেল। এভাবে 7 দিন কেটে গেল। সবাই রেডি হয়ে নিল বাসায় চলে যাওয়ার জন্য। আরুষের ফোনটা পানিতে পড়ে নষ্ট হয়ে যাওয়াতে ওর বাসায় কাউকে কল দিয়ে জানাতে পারলো না। সবাই মিলে বাসে উঠে পড়লো। সবাই আড্ডা দিতে দিতে যেতে লাগলো। রাত হয়ে গেলে সবাই ঘুমিয়ে পড়লো, কিন্তু আরুষ আজও ঘুমাতে পারলো না। তুলিকে ডিম লাইটের আলোতে দেখা যাচ্ছে। আরুষ তুলির থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, না আরুষ, আর মিথ্যা মায়া পড়িস না। যে তোকে ভালোবাসে নাই তাকে নিয়ে কেন এত ভাবস? আজ থেকে নিজেকে পরিবর্তন করতে শেখ। আজ থেকে তোর পথ আলাদা, ওর পথ আলাদা। নতুন করে জীবন শুরু করবি। বিয়ে একবার যখন করে ফেলছস তখন আর অন্য কাউকে নিয়ে ভাবিস না। আরুষ কথাগুলো ভাবতে লাগলো। আরুষ নানা ধরনের কথা ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। সবার ঘুম ভাঙলে সবাইকে আরুষ গুড মর্নিং জানালো। রাকিব আরুষকে দেখে বলল, কিরে ভাই, তুই কি সারা রাত ঘুমাস নাই? বাসা সবাই নাক ডেকে ঘুমায় আর তুই ঘুমাতে পারস না? না, সবার সবকিছু লুট করে ফেলছি, তাই ঘুমাতে পারি নাই। আমার গার্লফ্রেন্ডের সাথে কিছু করস নাই তো? রকির কথা শুনে সবাই হেসে দিল। আরুষ শেষে বলল, সুযোগ থাকতে কিছু করলাম না। আর কিনা এখন আবার তোর গার্লফ্রেন্ড? ভাই সিরিয়াসলি তোর মাথায় এটা কেমনে আসলো? উপ, যাক বাঁচা গেল। আমাদের আবার তোকে দেখলে হাসি পায়। তোর গার্লফ্রেন্ড টেকে না? ভাই, তোদের তিনজনকে দেখলে কেন জানি আমার খুব হাসি পায়। আমাদের আবার তোকে দেখলে হাসি পায়। তোর গার্লফ্রেন্ড টেকে না? আবার তোর বউ টিকবে তো? অবশ্যই টিকবে, বাট আমার যে বউ হবে তাকে তুই খুব ভালো করে চিনিস। আমি কিভাবে? তোকে বলা যাবে না, এখন বললে রেগে যাবি, পরে বলবো। বল বল, ও যখন চেনে তার মানে আমিও চিনি। শুনি, কাকে বিয়ে করবি? আমি যাকে বিয়ে করব সে আমাদের ফ্রেন্ড গ্রুপের যত মেয়ে আছে তাদের থেকে 10 গুণ সেরা। তাকে একবার দেখলে খালি দেখতে ইচ্ছে করে। তার চোখগুলো এত সুন্দর যা বলার মতো না। আমি প্রথম দেখাতে প্রেমে পড়েছি। তাই নাকি? তাকে এসে যে আমি তাকে খুব ভালো করে চিনি। পরে বলবো। আর তোরা হাসাহাসি করছিস, একদিন আমাদের হোস্টেল নিয়ে আসবো, দেখিস কতটা সুন্দর একটা মেয়ে। ওই রকম বউ পাইলে তো আমি সারাদিনও রুম থেকে বের হইতাম না। একটা বছর ওকে দেখে কাটিয়ে দিতে পারবো। বাহ বাহ, কে সেই ভাগ্যবতী যাকে আমার বন্ধু এত ভালোবেসে ফেলছে? শুনি, বল কাকে দেখে এত ফিদা হয়ে গেছস? আর ওইদের বাসায় নতুন কাজের মেয়ে দেখেছিস তুই? যা রূপবতী না, কি বলবো। বাট আন্টি মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলো। আমার সামনে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় মেয়েটার গাল যেন লাল টুকটুক হয়ে গেছিল। মনে চাইলো এক কামড়ে গালগুলো খেয়ে ফেলি। রাকিবের কথা শুনে আরুষের বুঝতে বাকি রইল না। তুলি অবাক হয়ে বলল। আরুষের দিকে তাকালো। আরুষের চোখ দুইটা রাগে লাল বর্ণ ধারণ করলো। রাকিব আর কিছু বলতে যাবে আরুষ ওর হাতের ফোন নিয়ে রাকিবের দিকে ঠেল মারলো। সোজা রাকিবের মুখে লাগলো। রাকিবের ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। আরুষ রাকিবের কাছে গিয়ে বলল, তোর সাহস কি করে হয় ওনাকে নিয়ে এভাবে বর্ণনা করার? তোকে এই অধিকার কে দিয়েছে? ওনার দিকে যদি নজর দিস চোখ তুলে ফেলে দিব। আরুষ, কোলার স্যার, আমার ভালো লাগছে তাই আমি বলেছি। এত রেগে যাওয়ার কি আছে? তুই এমন ভাবে রেগে যাচ্ছিস মনে হয় ওইটা তোর বিয়ে করা বউ। কাজের মেয়ের জন্য আমার গায়ে হাত দিয়ে ঠিক করলি না। তোর যদি পছন্দ হয়ে থাকে আমাকে বলতে পারতিস, আমি তাহলে ওর পেছন লাগবো না। তাই বলে আমাকে এভাবে মারবি? আরুষ বউ কথাটা শুনে রাকিবের কলার ছেড়ে দিল। রাকিব বোতলের পানি দিয়ে মুখ ধুয়ে ফেলল। আরুষ গিয়ে নিজের সিটে বসে পড়ল। তুলির বুঝতে বাকি রইল না। তুলি ওর ফোন থেকে টিয়ার ছবি বের করে দিয়ে বলল, রাকিব, এই মেয়েটার কথা বলছিস নাকি? রাকিব অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু এই ফিটটা তুই কোথায় পাইলি? ও কেন? কাজের মেয়ে বলছিলিস, এটা তো তোর বন্ধুর বউ। রূপবতী বুড়িকে বিয়ে করেছে। তুলির হাত থেকে সবাই পিক দেখতে লাগলো। সবাই অবাক হয়ে আরুষের দিকে তাকালো। আরুষ তুলির দিকে রেগে বলল, খবরদার, আমার স্ত্রীকে নিয়ে একটা বাজে কথা বললে আমি তোর মুখ ভেঙে দিব। বুড়িকে বুড়ি বলবো? বুড়ি তো বুড়ি। আরুষ রাগ কন্ট্রোল করতে না পেরে তুলির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, আমার বউয়ের নখের যোগ্য তুই হবি না, আবার সেখানে আমার বউকে নিয়ে বাজে মন্তব্য করস। দোস্ত, সত্যি তোর স্ত্রী? তাহলে আন্টি যে বললো আমাদের বাসার নতুন কাজের লোক,
আরুষ কিছু বলল না। বাস থামলে আরুষ ব্যাগ নিয়ে নেমে পড়লো সবার সাথে। রকি বলল, মাশাআল্লাহ, আরস তো দেখি জিতেছে। আমি তো ভেবেছিলাম তুলির থেকে সুন্দর মেয়ে একটাও পাবে না। এখন তো দেখছি তুলি ওর বউয়ের কাছে কিছুই না। ধুর, আমি বোকা। আগে জানলে ওর বউকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। শালা আসলেই অনেক ভাগ্যবান। রাকিবের কথা শুনে সবাই হেসে উঠল। তুলি রেগে রকির দিকে তাকিয়ে আছে। রকি তুলির রাগকে বেশি গুরুত্ব দিল না। এদিকে আরুষ রিক্সা নিয়ে ওর বাসায় পৌঁছে গেল। রিক্সা থেকে নেমে আরুষ অবাক হয়ে গেল। আরুষকে দেখে আরুষের আম্মু রেগে গেল। আরুষের আম্মু বলল, এখন কেন আসলি? কোথায় এখন উঠবি? এখন নে, তোর বাড়ি, তোর বাপের কোম্পানি, ঋণ যাদের কাছে করেছে সবাই দখল করে নিয়েছে। তোকে বারবার বললাম তুলির সাথে ঝামেলা না করে সম্পর্ক ভালো কর, কিন্তু আমার কোনো কথাই শুনোস নাই। আরুষ রাগে 2 হাত মুঠো করে ফেলল। আরুষের আব্বু বলল, আরুষ, তোর ফোনে কি হয়েছে? কতবার কল দিয়েছি, প্রতিবার বন্ধ বললো। পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। কি হলো? চলো এখান থেকে, মানুষজন এসেছে, ধরার আগে চলো। আব্বু, এসব কি করে হলো? সিএনজিতে উঠে আমি তোকে সব বলছি। আরুষ আর ওর আব্বু সামনে বসলো। আরুষের আম্মু ফুপ্পি বোন পিছনে বসলো। আরুষের আব্বু বলতে লাগলো, তুলির আব্বু আমাকে ইচ্ছে করে ফাঁসিয়ে দিয়েছে। কোম্পানি দাঁড় করানোর জন্য লোন নেওয়া হয়েছিল, সেটা আস্তে আস্তে শোধ করেছিলাম, কিন্তু তুলির আব্বু আমাকে না জানিয়ে লোন নিয়েছে, সেটা আমি জানতাম না। এখন সবাই আমাকে ধরছে। সবকিছু তুলির আব্বু ও আম্মুর প্ল্যান। আব্বু, সবাইকে দেখছি, ওনাকে তো দেখছি না। বৌমা হসপিটালে আছে। কি, ওনার কি হয়েছে? তোর আম্মু এসবের জন্য টিয়াকে দোষী ভাবে। টিয়ার সাথে যদি তোর বিয়ে না হতো, তুলির সাথে হয়তো, তাহলে নাকি এমন হতো না। এসব বলে টিয়াকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। টিয়ার মাথায় হাতে পায়ে ব্যথা পেয়েছে, 3 দিন ধরে হসপিটালে ভর্তি আছে। আরুষের রাগ আরো বেড়ে গেল। আরুষের আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, তোমাকে আমি লাস্ট বারের মতো বলছি, আমার স্ত্রীর গায়ে হাত তো দূর, ওকে দিয়ে নিজেদের কাজ করাবে না। আমি বউ নিয়ে এসেছি, বিয়ে করে চাকরানি না। তুমি আমার বউকে আমার বন্ধুর সামনে কাজের মেয়ে বলে পরিচয় কেন দিয়েছো? বাবা, এই দিন দেখার বাকি ছিল। আজ নিজের পেটের সন্তান নিজের মাকে হুমকি দিচ্ছে। আমার বড় সন্তান যদি আজ থাকতো, কখনোই এমন বলার সাহস পাইতি না। এই আল্লাহ, এই দিন দেখার জন্য আমার মৃত্যু হলো না কেন? চুপ করো তো, ন্যাকামি করবে না। আজ এই দিন দেখার জন্য তুমি দায়। আমি আগে বলেছিলাম ওদের সাথে পার্টনারশিপে যাব না, কিন্তু আমার কথা শোনো নাই। আজ দেখো তো কি অবস্থা হলো। সব দোষ আরুষের। ওই যদি তুলিকে বিয়ে করতো, আজ এমন কিছুই হতো না। চুপ করো, এই মেয়েটাই একটা ফালতু মেয়ে। ছেলে ভালোবাসতো বলে আমি কিছু বলি নাই। ওই মেয়েকে আমি 1000টা ছেলের সাথে নোংরামি করতে দেখেছি, তারপরও কিছু বলি নাই। আমার ছেলে সারা জীবন এর সাথে থাকলে তিলে তিলে মরে যাবে, সেটা ভেবে আমি আমার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিয়েছি। আব্বু, তুমি এসব জানতে? হ্যাঁ, আমার কাছে সব খবর থাকতো। আচ্ছা আরশ, চল টিয়াকে নিয়ে আসি। আরুষের আব্বু আর আরুষ হসপিটালের ভিতরে চলে গেল। টিয়ার ক্যাবিনে গিয়ে আরুষ টিয়ার সাথে কথা বলতে গিয়েও বলতে পারলো না। টিয়া আরুষকে দেখে খুশি হয়ে গেল। টিয়া আরুষকে বলল, কখন এসেছো? কেবল আই এম সরি আম্মুর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আম্মুকে ক্ষমা করে দেন। এসব কি বলেন? আম্মু কি শুধু তোমার নাকি? আম্মু তো আমারও হয়। আর উনি আমাকে ইচ্ছে করে তো ধাক্কা দেয় নাই, উনি রাগের মাথায় করে ফেলেছে। টিয়ার কথা শুনে আরুষের আব্বু আর আরুষের মুখের ভাষা হারিয়ে ফেলল। আরুষ টিয়াকে কোলে তুলে নিল। টিয়া অবাক হয়ে বলল, আমাকে নামিয়ে দাও, আমি এখন যেতে পারবো। পা ব্যান্ডেজ করা, আর আপনি বলেন হেঁটে যেতে পারবেন? পারবো। চুপ করে থাকেন, অত পাগলামি করতে হবে না। টিয়াকে নিয়ে হাঁটতে লাগলো। টিয়া আরুষের দিকে তাকিয়ে আছে। টিয়ার অনেকটাই আনন্দ লাগছে, কিন্তু ভয় লাগছে যদি আবার আরুষ রেগে যায়। আরুষের আব্বু রিলিজ নিয়ে টিয়াকে নিয়ে দুইজনে বের হলো। আরুষের আম্মু মুখ ফিংচি খাটলো। টিয়া আরুষের আব্বুকে বলল, আব্বু, কিছু মনে না করলে একটা কথা বলবো? বলো। আমার বাসায় গিয়ে উঠলে কি আপনাদের কোনো সমস্যা আছে? না মানে এখন হুদাই অন্য কারো ঘাড়ে চাপার থেকে আমার বাসায় প্লিজ চলেন। আমার বাড়ি মানে তো আপনাদের বাড়ি, তাই না? তোমার বাড়ি মানে? আসলে আব্বু,
আমি তো শিক্ষিকা, আমার বেতনের টাকা তো আমার মামা আর নিত না, তাই স্কুলের টাকা, প্রাইভেটের টাকা জমিয়ে রাখতাম। আর মামা আব্বু জায়গা বিক্রি করে টাকা হয়েছিল, সেই টাকাগুলো দিয়ে আমি একটা বাসা কিনেছিলাম, অনেক কম দামে পেয়েছিলাম। তিয়ার কথা শুনে সবাই অবাক। আরুষের আব্বু ইতস্তত বোধ করতে লাগলো। তিয়া আবার বুঝিয়ে বলতে লাগলো। পরে আরুষের আব্বু উপায় না পেয়ে রাজি হয়ে গেল। আরুষ আর তিয়া একটা সিএনজি ভাড়া করে নিল। সেটাতে আরুষ আর তিয়া যেতে লাগলো। পিছনের সিএনজিতে আরুষের আব্বু, আম্মু, বোন, ফুপ্পি বসে থাকলো। আরুষ তিয়ার দিকে তাকিয়ে দেখে তিয়া বলল, কি ব্যাপার, এভাবে কি দেখছো? কই কিছু না তো। শোনো, চিন্তা করো না, তোমাদের সব কিছু ফিরিয়ে দেওয়ার সব ব্যবস্থা করব। তুমি শুধু আমার পাশে থাকলেই হবে। কিভাবে? আমাদের প্রমাণ বের করতে হবে আব্বু যে ওই লোন নেয় নাই। কিভাবে বের করব? তুলির আব্বু আম্মু ডেভিল, ওদের বিরুদ্ধে প্রমাণ খোঁজা এত সহজ হবে না। দেখা যাক কি হয়, আর দরকার হইলে আমরা নতুন ব্যবস্থা করব। আর আমার যা মনে হয়, ওরা যে টাকা লোন নিয়েছে, ওরা নিজেরা নিজের জালে ফেসে যাবে। অত টাকা পরিশোধ করতে না পারলে ওদের কোম্পানিও ডুববে। ওদের কোম্পানি ডুবার ব্যবস্থা তো করতেই হবে। দুজন টুকটাক কথা বলতে লাগলো। বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটলো। সবাই বাসে উঠে পড়লো। আরুষ তিয়া একসাথে বসলো। তিয়া ওর ফোনটা বের করে কাউকে কল দিল। কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিল। আরুষ তিয়াকে বলল, আপনার ফোনটা আমাকে একটু দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই নাও। আরুষ তিয়ার ফোনটা নিল। পাসওয়ার্ড জানতে চাইলে তিয়া বলল, তোমার নাম আর আমার নাম লেখো, খুলে যাবে। তিয়ার কথা শুনে আরুষ অবাক হয়ে গেল। আরুষ লকটা খুলে বলল, আমার আইডিটা লগ ইন করবো। ফেসবুকে কি যেতে পারি? তুমি এইভাবে অনুমতি দিচ্ছ কেন? আমার জিনিস মানে তো তোমার এইভাবে অনুমতি নিতে হবে না। আরুষ আর কিছু না বলে ওর আইডি লগ ইন করে নিল। তুলির এসএমএস গুলো দেখে আরুষের মাথায় রক্ত উঠে যেতে লাগলো। তুলিকে কল দিল, মেসেঞ্জার খুলে। তুলি কল রিসিভ করতেই আরুষ বলে উঠল, তোর মতো খারাপ মহিলা একটাও দেখি নাই। তুই আমাদের রাস্তায় নামিয়েছ না? দেখ, আমিও তোদের রাস্তায় নামিয়ে দিব। আর নামাতে না পারলে এমন অবস্থা করব না, তখন দেখবি সমাজে মুখ দেখাতে পারস কিনা। আমার কথা তোকে ভাবতে হবে না, আমি বস্তিতে থাকি বা অন্য কোথাও। তোর কথা ভাব, দেখ কি অবস্থা হয় তোর। তুই কি ভাবছস তুই অনেক সুখে থাকবি রকির সাথে? তোর সব কয়টা বয়ফ্রেন্ডকে আমি জানিয়ে দিব তোর চরিত্রের ব্যাপারে। দেখ তোর আমি কি হাল করি। আরুষের কথা শুনে তুলি তোতলাতে লাগলো আর বলল, আর মানে কি? মানে কি তুই ভালো করে জানোস। তোর ভাগ্য ভালো, তোর এইসব নোংরামি জানার পর, দেখার পরেও আমি তোকে ভালোবেসেছিলাম। ভেবেছিলাম একদিন ঠিক আমার ভালোবাসা বুঝতে পারবি, কিন্তু না, তুই যেমন খারাপ, খারাপই থেকে গেছস। সময়ের অপেক্ষা, তুই আমার জন্য চোখের পানি ফেলবি। ফোন রাখ। কল কেটে দিল। তুলি যেন থমকে গেল। তুলির মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আরুষের চোখে পানি জমা হয়ে গেল। পড়তে যাবে, তিয়ার সাথে সাথে হাত দিয়ে পানিগুলো ধরে ফেললো। আরুষ চোখ মুছে নিল। তিয়া আরুষকে কিছু বলার সাহস পেল না। আরুষ তিয়ার ফোনটা তিয়াকে দিয়ে দিল। আরুষের আইডি লগ ইন থাকাতে তুলি আবার কল দিল। তিয়া কল রিসিভ করে বলল, এই মেয়ে, আমার স্বামীকে আর কল দিবে না। যদি কল দাও, তোমার জন্য মোটেও ভালো হবে না। আর কোনো দিন আমার স্বামীকে কল দিবে না। তুলিকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিল, সাথে ব্লক মেরে দিল। আরুষ তিয়ার দিকে তাকাতেই তিয়া ভয় পেয়ে গেল। তিয়াকে অবাক করে দিয়ে আরুষ তিয়াকে কিছু বলল না, মুখ ঘুরিয়ে নিল। পিছনে সিটে আরুষের আম্মু সবকিছু শুনছিল আর মনে মনে ভাবতে লাগলো, আমার সন্তানকে আমি কোথায় ফাঁসিয়ে দিয়েছি? ওই মেয়েকে বিয়ে করে নাই আল্লাহ বাঁচিয়েছে, না হলে আমার ছেলেটাই ধীরে ধীরে শেষ হয়ে যেত। চোখের পানি মুছতে মুছতে কথাগুলো ভাবলো। আরুষের আব্বু অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলল না আরুষের আম্মুকে। 3 ঘন্টা পর বাস থামলো। আরুষ তিয়ার হাত ধরে ব্যাগটা কাঁধে নিয়ে আস্তে আস্তে নামলো। তিয়াকে ব্যাগের উপরে বসিয়ে দিয়ে বাসের ভিতর থেকে আর সব ব্যাগ বের করে নিয়ে আসলো। আর আতিয়াকে আর ওর ফুপিকে নামিয়ে দিয়ে আসলো। আরুষ তিয়াকে কোলে তুলে নিল। তিয়া বলল, আমি হেঁটে যেতে পারবো। চুপ করেন, কত যে হাঁটতে পারেন তা তো দেখলাম। আব্বু, আতিয়ার মনে হয় অনেক ক্ষুধা লাগছে, চলো আমরা আগে একটা হোটেলে গিয়ে খেয়ে নেই, তারপর বাকি পথ যাব। আমার কাছে আপাতত টাকা নেই, দোকান থেকে বৌমা আর আতিয়াকে পাউরুটি কলা কিনে নিয়ে এনে দে। আব্বু, আমার কাছে টাকা আছে, আপনারা চলেন। আমার কাছে আছে। আরুষ আর তিয়ার জোড়াজুড়িতে খেতে চলে গেল। ভাতের হোটেলে ঢুকে খাবার অর্ডার দিল। আতিয়া প্রথমে না খেতে চাইলেও পরে জোর করে খেতে লাগলো।
আর আরুষ তিয়াকে খাওয়াই দিতে লাগলো। তিয়ার খুশিতে চোখে পানি চলে আসলো। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কান্না করছেন কেন? তিয়া হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বলল, কই? ওইটাই খুশি, কান্না দুঃখের না। ওইটা খুশির কান্না, দুঃখের না। আরুষের আম্মুর কথা শুনে আরুষ আর সবাই অবাক হয়ে গেল। আম্মু, আপনি কিভাবে জানলেন? তোমার আব্বু যখন আমাকে প্রথম খাবার দিয়েছিল, আমিও খুশিতে কান্না করে দিয়েছিলাম। আগের মতো আর তোমার আব্বু আমার খেয়াল রাখে না, ভালোবাসে না, শুধু আমাকে ভুল বুঝতে পারে। তাই সেই আনন্দের কান্নাটাই অনেকদিন পর তোমাকে দেখি মনে পড়লো। মেয়ে মানুষদের বোঝা মুশকিল। তোমাকে আমাদের বুঝতে হবে না। আব্বু আম্মুকে খাওন দেন। আরুষ ওর আব্বু আম্মুর দিকে তাকালো না। সবাই জোর করলে আরুষের আব্বু আরুষের আম্মুকে খাওয়াই দিতে লাগলো। আরুষ তিয়াকে খাবার খাওয়াই দিয়ে নিজে হালকা খেয়ে খাবারের বিল দিতে গেলে তিয়া অনলাইনে দিতে চাইলো, দিতে পারলো না। আরুষ দিয়ে দিল। আরুষ তিয়াকে কোলে তুলে নিয়ে একটা সিএনজি ভাড়া করলো। তারপর তিয়ার বলা জায়গায় নিয়ে যেতে লাগলো। বাসার সামনে এসে আরুষ গাড়ি ভাড়া দিল। তারপর তিয়াকে কোলে নিয়ে ভিতরে ঢুকলো। তিয়াকে দেখে সবাই এগিয়ে আসলো। তিয়াকে দেখে সবাই অনেক খুশি হয়ে গেল। তিয়ার ভালো মন্দ জিজ্ঞেস করতে লাগলো। একতলার চাবি বাড়ির দেখাশোনা করার চাচা থেকে নিল। তিয়া আরুষের কোল থেকে তালা খুলে দিল। আরুষ তিয়াকে বলল, এত মানুষ ওনারা কারা ছিল? আমার বাসার ভাড়া থাকে ওনারা সবাই। ও আচ্ছা। আচ্ছা, এখন তো নামিয়ে দাও। আপনার রুম কোনটা? আতিয়া, 5টা রুমের ভেতর দেখো তোমার কোনটা ভালো লাগে, ওইটাতেই তুমি থাকবে। সত্যি? যাও দেখো। আতিয়া 5টা রুম চেক করে তিয়ার রুমটা পছন্দ করে বলল, আমার এই রুমটা ভালো লেগেছে। আতিয়ার কথা শুনে কেয়ারটেকার চাচা কিছু বলতে যাবে, তিয়া থামিয়ে দিল। তিয়া বলল, আচ্ছা, তাহলে ওইটাতে তুমি থাকবে। চাচা, আমার সবকিছু কানির রুমে রেখে আসেন, আর আব্বু আম্মু আর ফুপিকে রুমে নিয়ে যান। কেয়ারটেকার আরুষের আব্বু আম্মুকে একটা রুম দেখিয়ে দিল আর ফুপ্পিকে। আরুষ আর তিয়া কানির রুমে চলে গেল। আরুষ তিয়াকে খাটের উপর বসিয়ে দিয়ে বলল, আপনার রুম আতিয়াকে কেন দিলেন? তাতে সমস্যা কি? আমার ছোট বোন তো থাকবে, আর একটা রুম থাকলেই হলো। আরুষ কিছু বলতে যাবে তখনই কেয়ারটেকার 2টা ছেলে নিয়ে এসেছে। তিয়ার রুম থেকে বইয়ের আলমারিটা নিয়ে আসলো। আরুষ এত বই দেখে অবাক হয়ে যায়। তিয়ার বলার জায়গা রেখে দিয়ে চলে গেল। তিয়া বলে উঠল, আর একটা রুমে থাকলেই হলো। চাচা, আমি আপনাকে বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু টাকাগুলো বের করে বাজার করে নিয়ে আসেন। আমি লিস্ট করে দিচ্ছি। আরুষ, আমাকে একটু সাহায্য করো। জি বলেন। টেবিলের উপরে দেখো খাতা আছে, আমি যা যা বলি তুমি একটু লিখে দাও। তিয়ার কথা মতো খাতা কলম নিয়ে আরুষ তিয়ার কথা মতো সবকিছু লিখে দিল। তারপর কেয়ারটেকারের হাতে ধরিয়ে দিল। উনি চলে গেল। তিয়া আরুষকে বলল, যাও ফ্রেশ হয়ে নাও। আরুষ ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করলো। তারপর ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। তিয়া আরুষের দিকে তাকিয়ে থেকে বলল, শোনো, একটা কথা বলি। বলেন। তুমি বাসার বাইরে গেলে কোনো মেয়ের সাথে বেশি কথা বলবা না। পাশে হাই স্কুল যেখানে আমি পড়াই, ওইখানকার মেয়েরা বেশি সুবিধার না, অনেক দুষ্টু আর ফাজিল। আপনি কি আমাকে হারানোর ভয় পাচ্ছেন নাকি? জানি না। চিন্তা করবেন না, আমি আর হারাবো না, আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা আপনি আসলে কি দিয়ে তৈরি? আমার বোন আম্মু ফুপির আপনার সাথে কত খারাপ ব্যবহার করছে, কত কাজ করিয়েছে, রাকিবের সামনে আপনাকে কাজের লোক বলে পরিচয় দিয়েছে, তারপর আমাদের সাহায্য কেন করছেন? আপনার উচিত আমাদের একা রেখে চলে যাওয়া। আমি তোমার স্ত্রী, তোমার পথ চলার সঙ্গী, সেখানে আমি তোমার বিপদে কিভাবে তোমাদের একা ফেলে চলে যাব? আমার এই দুনিয়াতে মামা ছাড়া আপন বলতে এখন তোমরাই আছো। তাছাড়া সবাই থেকেও আমার জন্য মৃত্যু তারা। তোমরা আমার প্রিয় মানুষ, তোমাদের বিপদে আমি পাশে যদি না থাকতে পারি, তাহলে আমি তোমার কেমন স্ত্রী হইলাম, আর আব্বু আম্মুর কেমন বৌমা হইলাম? আরুষ তিয়ার কথা শুনে অবাক হয়ে যেতে লাগলো। আরুষ মনে মনে ভাবতে লাগলো, এত ভালো একটা মেয়েকে কিনা ওই নোংরা মনের মেয়ের জন্য অবহেলা করলাম। আল্লাহ হাজার হাজার শুকরিয়া আপনার কাছে, আমাকে এমন সুন্দর মনের একটা জীবনসঙ্গী দিয়েছেন। আরুষকে ভাবতে দেখে তিয়া বলল, কিভাবে? কিছু না, আপনি ফ্রেশ হবেন না? কি ভাবো? গোসল করতে পারলে ভালো হইতো, বাট হাতে পায়ে তো ব্যান্ডেজ করা, পানি যদি লেগে যায়? কি করা যায়? আচ্ছা এক কাজ করেন, পলিথিন আছে কি?
তাহলে সেইগুলো দিয়ে বেঁধে নিলে পরে আর ব্যান্ডেজে পানি লাগবে না। গুড আইডিয়া, ভালো, বাট হাত পা তো নাড়লে ব্যথা লাগে। আমার উপর ভরসা করলে আমি আপনাকে গোসল করিয়ে দিতে পারি, ভয় পাবেন না। আমি কিছুই দেখব না, আমি চোখ কাপড় দিয়ে বেঁধে দিব। আরুষ কথাগুলো বলে লজ্জা পেয়ে গেল। তিয়া আরুষের মুখে লজ্জা পাওয়া দেখে ফিক করে হেসে দিল। তিয়া আরুষকে বলল, আরে তুমি এত লজ্জা পাচ্ছ কেন? গার্লফ্রেন্ড ছিল, আর সেই ছেলে আবার লজ্জা পায়? গার্লফ্রেন্ড থাকলে কি লজ্জা কমে যায় নাকি? আর একটা মেয়েকে। আরুষ কথাটা বলে থেমে গেল। তিয়া হাসতে লাগলো। আরুষ তিয়ার হাসির দিকে এক নজরে তাকিয়ে দেখতে লাগলো। আরুষ মনে মনে ভাবতে লাগলো, বাহ, আমার বউয়ের হাসিটাও তো সুন্দর। ইস, আমার বউ আমি ভালো করে খেয়াল করি নাই, আমার বউ এত সুন্দর করে হাসতে পারে। আরুষ কথাগুলো ভাবতে ভাবতে নিজের অজান্তে তিয়ার ঠোঁটে আলতো করে কিস করে দিল। তিয়া হাসি থামিয়ে হা হয়ে গেল। তিয়া আরুষের দিকে তাকালে আরুষ পিছনে ঘুরে দাঁড়ালো। তিয়া আস্তে আস্তে খাট থেকে নেমে আরুষকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আরুষ চমকে গেল। আরুষ পিছন থেকে সামনের দিকে ঘুরে তিয়ার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, আমাকে কি আপনার স্বামী হওয়ার দায়িত্ব দিবেন? আমি একটা সুযোগ চাই, আমি আপনাকে নিয়ে সারা জীবন পথ চলতে চাই। অনুমতি কেন নিচ্ছ? তুমি আমার স্বামী আছো আর সারা জীবন থাকবে। আরুষ তিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিল। তিয়ার চোখে খুশিতে চোখের পানি পড়ল। আরুষ 3 মিনিট পর ছেড়ে দিয়ে দুজন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আরুষ তিয়াকে বলল, আচ্ছা, পলিথিন কোথায় পাওয়া যাবে? রান্নাঘরে আছে। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি আসছি। আরুষ তিয়াকে খাটে বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। তিয়া আরুষের ঠোঁটের স্পর্শ পেয়ে বারবার ঠোঁট জোড়া হাত দিয়ে ছুঁয়ে দেখতে লাগলো। আর আরুষ পলিথিন খুঁজে রুমে আসলো। এসে দরজা লাগিয়ে দিয়ে তিয়ার কাছে গিয়ে হাত পায়ে বেঁধে দিয়ে তারপর শাড়ি খুলে দিতে লাগলো। তিয়া লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। তিয়ার লজ্জায় মুখখানা দেখে আরুষ নিজেকে সামলাতে পারছিল না। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিয়ে তিয়াকে কোলে তুলে ওয়াশরুমে চলে গেল। তিয়াকে গোসল করিয়ে দিতে লাগলো। তিয়া লজ্জায় আরুষের বুকে মুখ লুকিয়ে রাখলো। আরুষ তিয়াকে ভালোভাবে গোসল করিয়ে দিয়ে শরীর মুছে দিতে লাগলো। মুছে দিয়ে শাড়ি পরিয়ে দিল। তিয়া চোখ খুলে শাড়ি পরা দেখে হাসতে লাগলো। বাবা, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি থাকেন, আমি আসছি। যাক বাবা, হাসেন কেন? আমি তো পারি না, যা পারছি তাই পরিয়ে দিয়েছি। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আমাকে একটু বসার ঘরে দিয়ে আসো। চাচা মনে হয় বাজার করে নিয়ে এসেছে। আরুষ তিয়াকে কোলে তুলে নিয়ে বসার ঘরে গিয়ে দেখে আরুষের আব্বু আতিয়া বসে আছে। আরুষের আম্মু আর ফুপি বাজার নিয়ে রান্নাঘরে ঢুকলো। তিয়ার আম্মু বলে, আপনি ওসব রাখেন, আমি করে নিব। তুমি এই অবস্থায় হাঁটতে পারছো না, আবার কাজ করবে কিভাবে? ওরা রান্না করুক, অনেক তো বসে বসে খাইছে, এখন কাজ করে খাক। আব্বু এভাবে বলছেন কেন? আম্মুর সাথে খারাপ ব্যবহার করবেন না প্লিজ, আমার এটা ভালো লাগে না। ভাবি, আপনার এত ভালো, তারপর আম্মু কেন আপনার সাথে খারাপ ব্যবহার করতো বলো তো? না বুঝে মানুষ তো কত ভুল করে, আমিও সেম ভুল করেছি। সোনা চিনতে পারি নাই, ভিতরকে আপন করতে গেছিলাম, ক্ষমা করে দিও তিয়া। আব্বু এভাবে বলেন না, অতীত ভুলে ভবিষ্যৎ নিয়ে ভাবা ভালো। আচ্ছা আব্বু, আমাকে কিছু কথা বলো তো। বল, কি শুনতে চাস? তুমি আর তুলির আব্বু 50% করে শেয়ারে আসো না, তাহলে আমাদের সরিয়ে দিল, ওদের কেন দিল না? এটা তুলির আব্বুর চাল, ওইগুলো ওদের লোক। আমার যতটুকু ধারণা, ওইসব কিছু তুলি আব্বু নিজের নামে করে ফেলেছে। ও আচ্ছা, তুমি সব জেনে বাসা থেকে বের হয়ে আসলে কেন? ঝামেলা করলে সমস্যা হইতো। আর চিন্তা করিস না, এমনিতে ওই কোম্পানি ডুবে যাবে। তুলির আব্বু যেভাবে অবৈধ কাজ শুরু করেছে না। কি বলো, অবৈধ কাজ মানে? ওই কোম্পানিতে আমি যেগুলো দেখাশোনা করতাম ওইগুলো ঠিক আছে, আর সব অবৈধভাবে নিয়ে আসছে, যেটা আমি জানার কারণে আমাকে এভাবে ফাঁসিয়ে বের করে দিল। যদি আমি মুখ খুলি তাহলে নাকি তোকে মেরে ফেলবে, আমাকে অনেক ধরনের হুমকি দিয়েছে। কি, আমাকে আগে কেন বলো নাই? কি বলবো, তুই তো তুলির ভালোবাসায় পাগল ছিলি, যার কারণে তোকে কিছু বলার সাহস পাই নাই। আর আমার হাতে প্রমাণও ছিল না। এখন কি আছে? ছিল, সব পুড়িয়ে ফেলেছে। আচ্ছা, এটা কোথা থেকে কোথায় চালান করা হয়? 3 দিন পর একটা ট্রাকে করে ভারতের উদ্দেশ্যে পাঠাবে। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আরুষ ওর আব্বুকে বোঝাতে লাগলো। তিয়া আরুষকে বলল, বাকিটুকু আমি করে নিব। আমার এক ফ্রেন্ড পুলিশ, ওর সাহায্য নিতে পারবো আমরা, কিন্তু এত তাড়াতাড়ি করা যাবে না, পরে আব্বুর উপরে সব চাপিয়ে দিবে। 1 মাস যাক, তারপর ওনাকে ফাঁসানো যাবে।
আব্বুকে কিভাবে ফাঁসাবে? এখন তো আব্বু বের হয়ে এসেছে। আরে বোকা, এখন যদি ধরা হয় তাহলে উনি বলবে আব্বু লোকদের আগেই বলে রেখেছিল 3 দিন পর পাঠিয়ে দিতে, তাই হয়তো তারা পাঠিয়ে দিয়েছে। এই বিষয়ে তিনি কিছুই জানতো না, তখন আর ওনাকে কিছু বলে কোনো লাভ হবে না। তিয়ার কথা শুনে আরুষের আব্বু বলল, একদম ঠিক বলেছ, তাড়াহুড়া করে কোনো কাজ করতে হবে না। আরুষ, তোমার থেকে আর একটা সাহায্য লাগবে। তুমি তুলির সাথে সম্পর্ক নতুন করে করতে পারবে। তিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে। শোনো, তিয়া আরুষকে প্ল্যানে সবকিছু বুঝিয়ে বলল। আরুষ সব শুনে বলল, যদি সত্যি সত্যি ওর সাথে বিয়ে হয়ে যায়, আর ওই খুব লুচ্চা টাইপের এখন প্রকাশে শুরু হয়ে গেছে, যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে আসে? আপনি নিজেকে কন্ট্রোল করে নেবেন, না পারলে খুন করে ফেলবো। তিয়ার কথা শুনে আতিয়া সজোরে হেসে উঠল। আরুষ অবাক হয়ে বলল, শান্ত মেয়ে আবার খুনি হলো কিভাবে? আমি ভালোর ভালো আবার খারাপেরও খারাপ। দেখতে পারছি। আচ্ছা শোন আরো, তিয়া যা বললো এইটা কাজে লাগান। সমস্যা নাই, আমি চেষ্টা করব। গুড। সবাই মিলে গল্প করতে লাগলো। এর ভিতরে আরুষের আম্মু ফুপ্পি রান্না শেষ করে সবাইকে খেতে আসতে বলল। সবাই খাবার খেতে বসলো। আরুষ তিয়াকে খাওয়াই দিতে লাগলো আর নিচে খেতে লাগলো। সবাই মিলে হাসাহাসি করে খাবার খাওয়া শেষ করলো। আরুষ প্লেট ধুয়ে রেখে বলল, আমার অনেক ঘুম পাচ্ছে। ভাইয়া তো বাসে ঘুমাও না, তার মানে সারা রাত জেগেছিলে? আচ্ছা তোরা যা। আরুষ তিয়াকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। খাটে তিয়াকে শুয়ে দিয়ে আরুষ তিয়ার পেটে মুখ গুজে শুয়ে পড়লো। তিয়া আরুষের স্পর্শে চোখ বন্ধ করে ফেলে। আরুষ তিয়ার সাথে দুষ্টুমি করে বলল, আচ্ছা তুলি যদি রুম ডেট করতে চাই তাহলে আমি কি রাজি হয়ে যাব? তুমি তো বললে বিশ্বাস যেভাবে হোক করাতে হবে। মেরে ভর্তা বানিয়ে ফেলবো। ওইসব বাদ দিয়ে অন্য কোনোভাবে ওকে নিজের বশে করতে হবে। যদি ওর কাছে গিয়ে বেশি মেলামেশা করো আর আমি যদি টের পাই তাহলে খুন করব। হি হি হি, মজা করছি। তিয়া আরুষের কপালে ঠোঁটের স্পর্শ এঁকে দিল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, একটা কথা কি জানো, আমরা মানুষরা না বড়ই অদ্ভুত। আমাদের যে মনে প্রাণে চায় আমি তাদের কখনোই চাই না, আর যারা আমাদের নিয়ে মজা নেবে, আমাদের নিয়ে খেলা করবে, আমরা তাদের আমাদের দামি মনটা দেই খেলতে। দুনিয়ার নিয়ম এমন। কিন্তু এখন একটা কথা মনে রাখবে, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, সহজে ভেঙে পড়বে না। কোনো কিছুতে হার মানবে না। সহজে যদি হার মেনে নাও তাহলে তুমি হেরে যাবে। এই দেখো, ছোটবেলায় বাবা মাকে হারিয়ে নানির বাড়ি গেলাম। নানি মারা যাওয়ার পরে ছোট মামার কাছে বড় হতে থাকলাম। মামি আমাকে সহ্য করতে পারতো না। তারপর লাথি গুড়ি খেয়ে ওখান থেকে পড়াশোনা করি। নিজের টাকা, মামার বাবার কিছু টাকা ছিল, সেই সব দিয়ে একটা বাড়ি কিনে ফেলছি। এখন মাস গেলে আমার হাতে টাকা চলে আসছে। কিন্তু একটা সময় ছিল 10 টাকা বাঁচানোর জন্য 10 মিনিট রাস্তা হেঁটে আসতাম। তিয়ার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তিয়া আবার বলতে লাগলো, জীবনে অনেক কষ্ট করার পর এখন আমার কাছে চলার মতো টাকা আছে। শুধু ভালোবাসার অভাব ছিল। তোমার সাথে বিয়ে হলো, কিন্তু ভাগ্যক্রমে স্বামীর ভালোবাসা বা শ্বশুর ছাড়া কারো ভালোবাসা পেলাম না। অবহেলা, অপমান সব সহ্য করে সব মেনে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার ধৈর্যের ফল আমি আজ পেয়ে গেছি। আমার স্বামী, আমার শাশুড়ি, ননদ, ফুপি শাশুড়ি সবার ভালোবাসা পেলাম। জানি না আমার কপালে এই সুখ কতদিন থাকবে। আরুষ তিয়ার কথা শুনে অনেক খারাপ লাগলো। আরুষ উঠে বসে তিয়ার চোখের পানি ঠোঁট দিয়ে চুষে নিতে লাগলো আর কপালে চুমু দিয়ে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, কেউ তোমার পাশে না থাকলেও আমি সারা জীবন তোমার পাশে থাকব। আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই। তিয়া, আমার রাগ বেশি। আমি রাগের বশে কি করে ফেলি আমি নিজেও জানি না। তুমি প্রতিটা আবার আমার রাগ ভাঙানোর চেষ্টা করো। কখনোই আমাকে ভুল বুঝে চলে যেও না। আরুষের কথা শুনে তিয়া খুশিতে আরুষকে জড়িয়ে ধরলো। তিয়া আরুষের গালে চুমু দিয়ে বলল, তোমাকে কখনোই ভুল বুঝবো না, কিন্তু আমার বিশ্বাস কখনোই ভেঙে দিও না। কখনোই দিব না। আচ্ছা ঘুমাও, তোমার তো সারা রাত ঘুম হয় নাই। আরুষ তিয়ার পেটে মুখ গুজে আবার ঘুমালো। তিয়া ব্যান্ডেজ হাত দিয়ে আরুষের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আরুষ ঘুমিয়ে গেল। তিয়া আরুষের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে গেল। আরুষের ঘুম ভাঙলে দেখে তিয়া ঘুমিয়ে আসে। আরুষ নিজেকে কন্ট্রোল করতে না পেরে তিয়ার ঠোঁটে কিস করে। দেখতে লাগলো আর বলতে লাগলো, মাশা আল্লাহ, আল্লাহ আমার বউটাকে এত সুন্দর করে কেন বানাইছেন?
আমার নিজের নজর লেগে যাচ্ছে, অন্য ছেলেদের কি দোষ দিব? তিয়া চোখ খুলে আরুষের কথা শুনে ফিক করে হেসে দিল। তিয়া আরুষকে বলল, এই পাগল, এগুলো কি বলো? তুমি এত সুন্দর কেন? তুমি এখন থেকে বোরকা পরে বের হবে। আপনাকে বলতে হবে না, আমি এমনিতেই বোরকা পরে বাইরে যাই। এখন হসপিটালে ছিলাম, তাই বোরকা পরতে পারি নাই। আচ্ছা, ফ্রেশ হয়ে এসে তোর মুখটা ধুয়ে দেই। ওকে। আরুষ ওয়াশরুমে চলে গেল। আরুষ ফ্রেশ হয়ে তিয়ার জন্য মাগে করে পানি নিয়ে এসেছে। তিয়ার মুখ ধুয়ে দিয়ে মুখ মুছে দিল। তারপর ওয়াশরুমে মগ রেখে আসলো। তারপর আবার তিয়ার কোলে শুয়ে পড়লো। 3 দিন পর। তুলি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার তোমাকে খুব মনে পড়ছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরুষ, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। আরুষ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আরুষ, আমি আব্বুকে বলেছি আমাদের সবকিছু ফিরিয়ে দিতে, কিন্তু আব্বু রাজি হচ্ছে না। ওইসব রাখো, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ তুলি, তুমি আমার কাছে চলে আসো। আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না। আরুষ, আমি কিভাবে যাব? আরুষ, তুমি আমাদের বাসায় এসো। তুমি বলো কখন তোমাকে নিয়ে আসতে হবে, আমি এখনই দরকার হইলে তোমাকে নিয়ে আসবো। না আরুষ, তুমি এখন এসো না। আব্বু তোমাকে দেখলে আমাকে বাজে কথা বলবে। আমি চাই না আব্বু তোমাকে অপমান করুক। আমি অপমান হইতে রাজি। আমার তোমাকে চাই মানে তোমাকে চাই। ওকে, তুমি চিন্তা করো না। আমি আব্বুর সাথে কথা বলে দেখি তোমাকে মেনে নিতে রাজি করাতে পারি কিনা। আচ্ছা টিয়া, আমি অন্য একজনের ফোন দিয়ে কথা বলছি, ওকে দিয়ে দিতে হবে। পরে আবার আমি তোমাকে কল দিব। তুলি আর কিছু বলার আগে তিয়া আরুষের হাত থেকে ফোন কেড়ে নিয়ে কল কেটে দিয়ে খাটের উপরে ধাক্কা মেরে ফেলে দিয়ে আরুষের উপরে উঠে গলা চেপে ধরে বলল, কত বড় সাহস আমার সামনে বলে, তুলি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি অপমান হতে রাজি। আমার তোমাকে চাই মানে চাই। তুমি বলো কখন তোমাকে নিয়ে আসতে হবে। আরুষ তিয়ার হাত সরিয়ে দিয়ে খাটের উপরে ফেলে আরুষ তিয়ার উপরে উঠে বলল, যাক বাবা, নিজেই বলো পটানোর জন্য আবার নিজেই আমাকে মারতে এসেছে। এই জন্য বলে মেয়ে মানুষের মন বোঝা অনেক কঠিন। আরুষের কথা শুনে তিয়া কান্নামাখা কণ্ঠে বলল, আমার এসব শুনতে ভালো লাগছে না। আমার সামনে কথা বলবে না, যা বলবে আমার থেকে দূরে গিয়ে বলবে। আরুষ তিয়ার উপরে শুয়ে ঠোঁটে আলতো করে কিস করে বলল, জান, ভয় পেও না, আমি হারাবো না। একবার ভুল মানুষকে ভালোবেসেছিলাম, দ্বিতীয়বার এই এক ভুল করব না। আরুষ কথাগুলো বলে তিয়ার গলায় কিস করতে লাগলো। বুকের মাঝখানে যেতে যাবে তখনই দরজা নক করার শব্দ হলো। আরুষ তিয়ার উপর থেকে উঠে বলল, কে? ভাইয়া, আমি দরজা খুলো। আরুষ তিয়ার উপর থেকে উঠে বিড়বিড় করতে লাগলো। আসার সময় পেল না। আরুষের বিড়বিড় করে কথা বলা দেখে তিয়া হাসতে লাগলো। খাট থেকে নেমে কাপড় ঠিক করে নিল। আরুষ দরজা খুলে দিল। আতিয়া রুমে ঢুকে বলল, ভাবি, আমার কিছু মারার করা লাগছিল। আচ্ছা অপেক্ষা করো, আমি টাকা দিচ্ছি। আতিয়া, তোর অভ্যাস পরিবর্তন হবে কবে? দেখতে পারছস আমাদের কি অবস্থা? আর এখন তোর শপিং করা লাগবে। এত জামা কাপড় থাকতেও আরো কিসের শপিং করতে হয়? হ্যাঁ। আরুষ ধমকের সুরে কথাগুলো বলে। আতিয়া কান্না করে দিয়ে দূরে চলে গেল। তিয়া রেগে আরুষকে বলল, আরুষ, এটা কি করলে? ওকে কান্না করালে কেন? ওই কি তোমার থেকে টাকা চাইছে নাকি আমার থেকে চাইছে? ঠিক করছি, যেখানে দেখতে পারছে তোমার বাসায় আশ্রয় নিয়েছি, সাথে তোমার টাকা খাচ্ছি, আবার এত শপিং ওই কোন হিসেবে করতে আসে? চুপ করো। আমার টাকা মানে কি তোমার না? তুমি কি আমাকে পর ভাবো নাকি? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে আপন ভাবো না। আরুষ, আমি তোমার স্ত্রী, আমার টাকা মানে তোমার। তুমি আতিয়াকে এইভাবে বকা না দিলেও পারতে। আর ওই শুধু তোমার ছোট বোন না, ওই আমারও ছোট বোন। ওই আমার টাকা নিবে, তোমার সমস্যা কোথায়? সামনে থেকে সরো। আরুষ কিছু বলবে তার আগে তিয়া আরুষকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে গেল। আরুষ খাটের উপরে বসে ভাবতে লাগলো, আমাকে একটা কিছু করতে হবে। এইভাবে প্রমাণ খোঁজা যাবে না, যেভাবে হোক প্রমাণ খুঁজে বের করতেই হবে। আর এখানে বসে থাকা যাবে না। আরুষ কথাগুলো বলে ভাবতে ভাবতে একটা খাতা নিয়ে কলম দিয়ে কিছু লিখে ব্যাগের জামা কাপড় বের করে আরুষ বের হয়ে গেল। আরুষ দেখতে পেল সবাই আতিয়ার রুমে আছে। আরুষ এই সুযোগে বের হয়ে গেল। আরুষ সোজা বাস করে উঠে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে রাকিবের সাথে দেখা করলো। রাকিব আরুষকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলো। দোস্ত, তোরা সবাই কই চলে গেছিলি? আমি তোদের কত খুঁজেছি, কোথাও পাই নাই।
তোর গ্রামের বাড়ি তো খুঁজে নিয়েছি, ওনার বলেছে তোরা ওইখানে যাস নাই। পরে বলছি, তোর সাহায্য লাগবে, আমাকে সাহায্য করতে পারবি কি? ভিতরে চল, তারপর কথা শুনি। আমাকে কিছু টাকা দে, আমার কাছে টাকা নাই। বাসা ভাড়া দিয়ে তাও কয়েকদিন থাকতে হবে। টাকা দিচ্ছিস, বাট কোথায় যাবি? এই শহরে থাকবো। আঙ্কেল আন্টি ভাবি বোনু কোথায়? ওরা নাই, ওদের সাথে সম্পর্ক শেষ করে চলে এসেছি। আমি তুলিকে ছাড়া থাকতে পারছি না রে। শালা তুই কি মানুষ নাকি অন্য কিছু? আমি খারাপ হতে পারি, তোর মতো এত জঘন্য না। ছি, যাদের জন্য নিজের বাড়ি কোম্পানি হারিয়ে ফেলছিস, আর সেইখানেই তুই কিনা ওই মেয়ের জন্য পাগল হয়ে আসিস। ওই মেয়ের জন্য নিজের বাড়ি ছেড়ে চলে এসেছিস। শালা আমার চোখের সামনে থেকে যা, একটা টাকাও দিব না। যদি আঙ্কেল আন্টির জন্য নিতি তাহলে দিতাম, কিন্তু তুই তো ওই তুলির জন্য এখানে এসেছিস। আমার সামনে থেকে যা। আরও শেষে বলল। রাকিবকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম আমার বন্ধু আমার পাশে থাকবে। আমি জাস্ট তোকে বাজিয়ে দেখলাম, কি বলিস? শোন, তোর এখানে আমি কিছুদিন থাকবো। আমার একটা প্ল্যান আছে, তোর সাহায্য লাগবে। আচ্ছা, ভিতরে আয়। আরুষ রাকিবের সাথে ভিতরে গেল। আরুষ রাকিবের রুমে গিয়ে বসলো। আরুষ রাকিবকে বলল, হোস্টেলে যাবি না? না, এখানে থেকে বাসা থেকে ক্লাস করব। বাসায় কেউ নাই, আব্বু আম্মু সবাই দেশের বাইরে গেছে। এখন আমাকে বাড়ির দেখাশোনা করতে হবে। ও আচ্ছা, যাক, তাহলে তো ভালোই হলো। আচ্ছা, অনেক দূরে থেকে এসেছিস, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর খাবারের ব্যবস্থা করি। আরুষ শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বাহিরে এসে দেখে রাকিব খাবার টেবিলে রেখে বসে আছে। গোসল করে বাহিরে এসে দেখে রাকিব খাবার টেবিলে রেখে বসে আছে। আরুষ খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে বলল, তুলিকে কল দিয়ে বল আরুষকে ওর আব্বু আম্মু বের করে দিয়েছে, আর আমি তোর কাছে আশ্রয় নিয়েছি। তুলির সাথে কথা বলি না, ওর সাথে ঝামেলা হয়েছে। কেন? কেন মানে, ওর আব্বু কাজটাই করলো কি, তোদের সাথে অন্যায়ভাবে বের করে দিল। আমি কি কিছুই জানি নাকি? আমি কি কিছুই জানি না নাকি? আমার এক আঙ্কেল ওই অফিসে কাজ করে। আঙ্কেল আমাকে সব বলেছে। আঙ্কেলকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছি, আর 3 দিন পর তুলির নামে মনে হয় সবকিছু লিখে দিবে। কি বলছিস? ঠিক বলছি, যার কারণে আরো রাগ উঠে গেছিল। তুলি মানুষটা কেমন আমি বুঝতে পারি নাই। ওই কিভাবে ওর বাবা মায়ের সাথে হাত মেলাতে পারে? তোর সাথে সেই ছোটবেলা থেকে থাকছে, ভালো না বাসুক, তারপরও তো একটা মায়া কাজ করার কথা, তাই না? নাকি ওর মন বলতো কিছুই নেই? শোন, আমার কাছে একটা প্ল্যান আছে। আরুষ রাকিবকে ওর প্ল্যান বলতে লাগলো। রাকিব ওর প্ল্যান শুনে কিছুক্ষণ ভেবে বলল, গুড আইডিয়া, একটা কাজে দিবে। আচ্ছা ওয়েট, আমি তুলিকে কল দিয়ে আমাদের বাসায় ডেকে নিই। রাকিব যেই কথা সেই কাজ। তুলিকে কল দিতে লাগলো। তুলি কান্না করছিল। রাকিবের কল দেখে রিসিভ করে বলল, কি হয়েছে, বারবার কল দিচ্ছ কেন? তোকে কি কল দিতে চাই? আরুষের বাচ্চা তোর জন্য এখানে এসেছে। ওর আব্বু আম্মুর সাথে সম্পর্ক নষ্ট করে এসেছে। ওই এখন থেকে নিয়ে যা, না হলে কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। কি বলছি, শোন রাকিব, আরুষকে দয়া করে তোর ওখানে রাখ প্লিজ ভাই। আমাদের এখানে সমস্যা হয়েছে। কি সমস্যা? টিভি চালু কর, তাতে বুঝবি। প্লিজ ভাই, ওকে ওখানে রাখ। রাকিব টিভি চালাতেই খবরের চ্যানেলে খবর দেখে চোখ ছানাবড়া হয়ে গেল। রাকিব কল কেটে দিল। আরুষ টিভির স্ক্রিনে তাকিয়ে বলল, ভাইয়া? কাকে ভাইয়া বলিস? আরে যাকে দেখছি ওইটা আমার ভাইয়া। আমার যখন 5 বছর তখন আমার বড় ভাইয়ার সাথে আব্বু আম্মুর ঝামেলা হয়েছিল। ভাইয়া সেই যে বাড়ি থেকে চলে যায়, আর কোনোদিন ফিরে আসে নাই। ভাইয়া বেঁচে আছে। রাকিব, ফোনটা দে তো। রাকিবের ফোনটা নিয়ে আরুষ তিয়াকে কল দিল। তিয়া কল ধরে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। টিয়া, আমি আরুষ বলছি। টিয়া, আব্বু আম্মুকে টিভি চালু করে খবরের চ্যানেল দেখতে বলো। তুমি কোথায়? আর তোমার ব্যাগ জামা কাপড় নিয়ে কোথায় চলে গেছো? টিয়া, আমি ঢাকা চলে এসেছি, আর তোমাকে যেটা বলেছি প্লিজ আব্বু আম্মুকে বলো। কি আছে ওই চ্যানেলে? তুমি যাও তো আগে। আরুষ কল কেটে দিল। তিয়া টিভি চালিয়ে আরুষের আব্বু আম্মুকে ডাক দিল। আতিয়া সোফায় বসেছিল। আতিয়া বলে উঠল, ভাইয়া, আব্বু আম্মু কোথায় তোমরা? দেখো ভাইয়া বেঁচে আছে, দেখো টিভিতে দেখাচ্ছে। আব্বু আম্মু কই তোমরা? আতিয়ার ডাক শুনে সবাই ছুটে আসলো। তিয়া অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলো। এইদিকে রাকিব বলল, আমার মাথায় কিছুই ঢুকছে না, এসব কি হচ্ছে? এই লোকটা তোর ভাইয়া হইল, এতদিন কোথায় ছিল? আর 5 বছরের সময় যদি তোর ভাই বাসা ছেড়ে চলে যায়,
তুই তাকে চিনলি কিভাবে? 1 বছর আগে ভাইয়া আমাদের সাথে যোগাযোগ করেছিল। ভাইয়ার সাথে তখন আব্বু আম্মুর সম্পর্ক ভালো হয়ে যায়। ভাইয়াকে বাড়িতে আসতে বলে, কিন্তু পরের দিন শোনা যায় ভাইয়া কার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সেই দিন থেকে আমার আব্বু একদম ভেঙে পড়ছিল। আব্বু তো আগে দেখছস, আর এখন তো দেখছিস আব্বু কেমন চুপচাপ থাকতো, সব সময় ভাবনার ভিতরে থাকে। কি এত কিছু হয়ে গেল আর আমাদের কোনোদিনই বলস নাই? বলার প্রয়োজন মনে করি নাই তাই। আরুষ চল আমরা ওইখানে যাই। আরুষ রাকিবের সাথে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে সোজা কোম্পানির সামনে যায়। ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখে ওর ভাইয়া তুলির আব্বুর গালে সজোরে থাপ্পড় মেরে বলল, আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি না? আমাকে মৃত্যু প্রদান করেছস, আবার আমার ফ্যামিলিকে বাড়ি ছাড়া করেছিস। এখন যা, জেলের ভাত খা। তুই কিভাবে ছাড়া পাস আমি সেটাই দেখব। ভাইয়া। আদিত্য আরুষের দিকে চোখ যেতেই আরুষ দৌড়ে ওর ভাইয়াকে জড়িয়ে ধরে। আদিত্য নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নিবে, তখনই পিছন থেকে একটা মেয়ে এসে আদিত্যকে ধরে ফেললো। আদিত্য আরুষের কপালে চুমু দিয়ে বলল, আরুষ, আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মু আছে, বাট তুমি বেঁচে আছো, আমাদের কেন আগে জানাও নাই? আব্বু তো তোমার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে কেমন একটা হয়ে গেছে, আর তুমি একবার আমাদের সাথে যোগাযোগ করলে না। ভাই আমার আমাকে ক্ষমা করে দে। আমি এতদিন এই বদমাশের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে ব্যর্থ ছিলাম, যার কারণে লুকিয়ে থাকতে হয়েছে। আরুষ কিছু বলতে যাবে, পিছন থেকে তুলি বলল, আরুষ, তুমি না আমাকে ভালোবাসো? আরুষ, আমার আব্বু আম্মুকে ছেড়ে দিতে বলো। হা, তোকে কে ভালোবাসে? আমার খেয়ে কাজ নেই তোকে ভালোবাসতে হবে? তোর সাথে এই 3 দিন নাটক করেছি, আমার বউ থাকতে তোকে ভালোবাসতে যাব কোন দুঃখে? যা এখান থেকে। আরুষ তুলিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তুলি রেগে গিয়ে আরুষকে মারতে যাবে, তখনই রকি এসে তুলিকে বলল, স্যার, শুধু ওর বাবা মাকে কেন নিয়ে যাচ্ছেন? ওই শয়তান মেয়েটাকেও নিয়ে যান। ওই আমার ভাইয়ের খুনি, আর তার প্রমাণ এই যে। রকি। রকির সাথে সাথে তুলির গালে থাপ্পড় মেরে বলল, যাকে কোমায় পাঠিয়েছিস না, ওইটা আমার বড় ভাই ছিল। এখন যা, জেলের ভাত খা। পুলিশ তুলিকেও ধরে নিয়ে গেল। রকি আরুষের দিকে তাকিয়ে বলল, সরি রে, আসলে আমার কিছুই করার ছিল না। আমার ভাইয়ের প্রতি শোধ নেওয়ার জন্য তোর সাথেও খারাপ ব্যবহার করে ফেলেছি। ঠিক আছে, এভাবে সরি বলতে হবে না, বাট ওইটা যে তোর ভাই আগে তো বলস নাই। তুই যেমন কাউকে বলস নাই সিআইডি অফিসার তোর ভাই, তেমন আমিও বলি নাই। দুজনে হেসে ফেলল। আরুষ আদিত্য ওইখান থেকে বের হয়ে গাড়িতে উঠল। আদিত্য আরুষকে বলল, আম্মু আব্বু কোথায় দেখেছিস? আমার স্ত্রীর বাসায় সবাই আছে। তুই বিয়েও করেছিস? যাক, খুব ভালো। পিচি তাহলে অনেক বড় হয়ে গেছস। উহ, ভাইয়া লজ্জা দিবে না তো? ভাইয়া তুমি এতদিন কোথায় ছিলে, আর সেই দিন তুমি কিভাবে বেঁচে গেলে? সেদিন গাড়িতে আমি ছিলাম না, আমার ড্রাইভার ছিল। আমি তোর ভাবিকে তার বাপের বাসায় রেখে আসতে গিয়েছিলাম, আর তখন খবর আসে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, আর সবাই জানে আমি মারা গেছি। পরে আমি আব্বুকে কল দিতে যাব, তখনই আমার এক লোক বলে ওইটা প্ল্যান করে করা হয়েছে। পরে খোঁজ খবর নিয়ে পরে জানতে পারি ও এগুলো সব রহিম আঙ্কেল করেছে। আমি যেন অবাক হয়ে যাই, আর তার থেকে আগে অবাক হয়েছিলাম যখন আব্বু আম্মু তোরা বলেছিলি আমি কোথাও থাকি জানিস না। আবার আব্বু আম্মু আমাকে কবে ক্ষমা করে দিয়েছে, আর আঙ্কেলের সাথে যে আমার যোগাযোগ আছে তা তোরা কেউ জানোস না। কি, তোমার সাথে আঙ্কেলের যোগাযোগ ছিল? হ্যাঁ, আমি তোদের খোঁজ নিতাম। আঙ্কেল বারবার আমাকে বলতো আব্বু আমার উপরে এখনো রেগে আছে, আমার মুখ দেখতে চায় না। আঙ্কেল নাকি আব্বুকে আমার ব্যাপারে কথা বোঝাতো, অথচ আমাকে দিনের পর দিন মিথ্যা বলে গেছে, আর আমাকে দিয়ে নিজের কাজ করে নিয়েছে। আবার এমনকি আমাকে অনেকবার মারার চেষ্টাও করেছে। সব প্রমাণ যখন প্রায় তখনই জানতে পারি আব্বু আম্মু ঋণের কারণে ঘর ছাড়া হয়েছে। আঙ্কেলকে কল দেই, তখনই তার এক লোক কল রিসিভ করেছিল। আমি ওদের সব কথা শুনে ফেলি, ওরা কিভাবে আব্বুকে ফাঁসিয়েছে। তারপর আজকে সব প্রমাণ পুলিশের কাছে দিয়ে চলে আসে। আচ্ছা ভাইয়া, তুমি বিয়ে করেছো? আগে তো বলো নাই। আব্বু আম্মু ভয় কিছু বলতে পারে নাই, ভেবেছিলাম এখানে এসে সামনাসামনি বলবো। কি বলো, কবে বিয়ে করেছো? আমার ছেলে এবার এসএসসি দিয়েছে, এখন বোঝে কবে বিয়ে করেছি। কি বলো, আমার তো মাথা ঘুরছে। বাট ওরা কোথায়? আমাদের বাসায় পৌঁছে গেছে এতক্ষণে। আব্বু আম্মুকে কল দে তো। আমার ফোন নাই, তোমার ফোনটা দাও। আরুষ আদিত্যের ফোন নিয়ে টিয়াকে কল দিল। টিয়া কল রিসিভ করতেই সালাম দিল। আরুষ টিয়াকে বলল, টিয়া, আমি আরুষ বলছি। টিয়া, আব্বু আম্মু ফুপি আতিয়াকে নিয়ে ঢাকায় চলে আসো। আমরা বাসের ভেতরে। আব্বু আম্মু পুরো পাগল হয়ে গেছে তাদের ছেলেকে দেখার জন্য। ওকে, সাবধানে আসো। আর কোথায় পৌঁছালে এই নাম্বার কল দিয়ে বলো।
এটা আদিত্য ভাইয়ার নাম্বার। ওনাকে ফোনটা দাও, আব্বু একেবারে পাগলামি শুরু করছে। ভাইয়া, আব্বু তোমার সাথে কথা বলবে। আদিত্য কাঁপা কাঁপা কণ্ঠে ওর আব্বুর সাথে কথা বলতে লাগলো। দুজন কথা বলতেই কান্না করতে লাগলো। আরুষ আর আদিত্য বাসায় পৌঁছে গেল। আরুষ আর আদিত্য গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে গেল। বসার ঘরে ঢুকে দেখে একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। আদিত্যকে দেখে ড্যাড বলে ডাক দিল। আরুষের বুঝতে বাকি রইল না এটা কে হতে পারে। আদিত্য আরুষের দিকে তাকিয়ে বলল, আয়শা, আয়ান, এটা তোমাদের চাচু, আর আরশ, এইটা আমার মেয়ে আর আমার ছেলে। আরুষ ওদের কাছে ডাকলে ওরা ছুটে এসে আরুষকে জড়িয়ে ধরলো। আরুষ ওদের কপালে চুমু দিয়ে খুশিতে চোখের পানি বের হয়ে গেল। আদিত্যর স্ত্রীকে দেখে সালাম দিল, ভালো মন্দের খবর নিল। যা, তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। খাবার খেয়েছিস তো নাকি? হ্যাঁ, রাকিবের বাসায় খেয়েছি। হাই হাই, আমি তো রাকিবকে রেখে চলে এসেছি। রাকিবকে? আমার বন্ধু, ওইটা আমার বাইক তো এখানে আছে। আরুষ দৌড়ে নিজের রুমে চলে গেল, গিয়ে বাইকের চাবি নিয়ে নিচে নেমে বলল, ভাইয়া আমি একটু বের হচ্ছি, আব্বু আম্মু ওরা সবাই 2 ঘন্টার ভিতরে চলে আসবে। আরুষ কথাটা বলে বাইক নিয়ে চলে গেল। গিয়ে দেখে রাকিব বাইক নিয়ে বসে আছে। আরুষ গেলে রাকিব রেগে বলল, শালা তুই এখানে কেন? যা, তোর ভাইয়ের সাথে না চলে গেছিলি? আরে সরি, মনে ছিল না। চলো আজকে আমাদের বাসায় দাওয়াত খাবি। তোর বউ কোথায়? বাসের ভিতরে কেন? তোর বউয়ের সামনে যাব না, আমাকে দেখলে মারবে ভাই। শালা তুই কি আমার বউয়ের সাথে লুচ্চামি করছো নাকি? না মানে হাত ধরেছিলাম, একটু ঝটকায় সরিয়ে দিয়েছিল। চোখে যা রাগ দেখেছি, তখন আন্টির জন্য হয়তো কিছুই বলে নাই। কিরে এভাবে তাকিয়ে আসছিস কেন? যা, আজকে মন ভালো তাই মারলাম না। যাই হোক শালা তুই ভালো হয়ে যা, না হলে তোরও খবর আছে। তোর শালিকা নাই? আছে, আমার মামার শ্বশুরের একটা মেয়ে দেখছিলাম, মোটামুটি আমার বউয়ের থেকে একটু কম সুন্দর হবে, বাট ও অসাধারণ। আচ্ছা, তুলির মতো না তো? দূর শালা, তুলির থেকে সুন্দর আছে। তাহলে চলবে। দুজনে হাসতে লাগলো। তারপর দুজন মিলে বাইক উঠে যেতে লাগলো। রাকিব বাইক থামিয়ে বলল, এই শালা ওয়েট কর, জামা কাপড় ব্যাগ না আমার বাসায়। ও চল নিয়ে আসি। আরুষ রাকিবের সাথে ওদের বাসায় চলে গেল। বাসায় গিয়ে আরুষ খাটের উপরে বসে বলল, সেই দিন যে ছেলেটাকে নিয়ে হসপিটালে গেলাম, ওইটা রকির ভাই ছিল। ভাই, তুলির লাইফটা এনজয় ভরে যাবে। জেলার ভিতরে প্রেম করুকগা আর মাতলামও করুকগা। আরুষ কথাগুলো বলে হাসতে লাগলো। রাকিব আরুষের দিকে তাকিয়ে বলল, শালা হাসিস না, তুলির জন্য মন কাঁদছে মনে হয়। এত হাসি কি বোঝাতে চাস? হ্যাঁ? আরুষ হাসি থামিয়ে দিল, রাকিবের দিকে তাকিয়ে বলল, আমি তো মন থেকে ভালোবেসেছিলাম। ওর কত কুকীর্তি খবর জানি, তারপর ওকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার ভালোবাসা সেই বুঝলো না। যাক, ওইসব ভেবে লাভ নাই, বউ আছে তাকে নিয়ে ভাবা উচিত। অতীত ভেবে ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। ভালো। আচ্ছা চল যাই। আরুষ ব্যাগ কাঁধে নিয়ে রাকিবের সাথে বের হলো। বাসায় গিয়ে দেখে তিয়া, আতিয়া, আরুষের আব্বু আম্মু, আদিত্য, তার ছেলে মেয়ে, বউ সবাই বসে হাসাহাসি করছে। আরুষ আর রাকিবের দিকে তিয়ার চোখ গেলে রাকিব সোজা কান ধরে তিয়ার সামনে গিয়ে বলল, ভাবি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই, আর এমন করব না। আপনার একটা বোনকে দিলে হবে। তিয়া রেগে যাবে তার আগেই আরুষ বলল, আরে ক্ষমা করে দাও, ওই এতটাও খারাপ না। আমার সাথে অসভ্যতামি করছে, আর আমি কি না তোমার সাথে বোন বিয়ে দেব? আরে ওই একটু লুচ্চা টাইপের, বাট ভালো হয়ে যাবে বলছে। লুচ্চা হইলে বিয়ে হইলে বউ রেখে অন্য কারো দিকে নজর দিবে না, এই গ্যারান্টি দিতে পারি। আমার তো বোন নাই, আমি তো একাই। ওই তোর মামাতো বোনের কথা বলছে? বিবাহিত। রাকিব বুকে হাত দিয়ে বলল, আমাকে মনে হয় সারা জীবন সিঙ্গেল থাকতে হবে। রাকিবের কথা বলার ভঙ্গি দেখে সবাই হেসে ফেলল। আরুষ রাকিবকে বলল, থাম, এত কষ্ট পাস না, আমার সাথে রুমে চল, তোর জন্য পাত্রী দেখবো। আরুষ কথাটা বলে সবার সাথে বসলো, বসে গল্প করতে লাগলো। রাতে রান্না করলো তিয়া আর আদিত্যর বউ, দুজনে মিলে রান্না করে যাতে সবাই একসাথে খেতে বসলো। রাতে রান্না করলো তিয়া আর আদিত্যর বউ, দুজনে মিলে রান্না করে রাতে সবাই একসাথে খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে রাকিব চলে গেল। 12টার দিকে সবাই যার যার রুমে চলে গেল। তিয়া রুমে ঢুকতেই আরুষকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল। আরুষ তিয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তিয়া বলল, হা করে তাকিয়ে থাকবে নাকি আমাদের ও আব্বু আম্মু ডাকার মানুষ নিয়ে আসার ব্যবস্থা করবে? তিয়া কথাগুলো বলে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আরুষ তিয়ার কথা শুনে উত্তেজিত হয়ে তিয়াকে খাটের উপরে ফেলে দিয়ে তিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লো।